গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছি? আচ্ছা, আমাদের সঙ্গে হচ্ছে আজকে আমাদের 1লা জুন আমাদের নতুন সেশন শুরু, নতুন মাসের প্রথম সেশন, আমাদের নিউ প্ল্যান। তো আশা করি সবাই ভালো আছি। গুড। এবং আমাদের সঙ্গে অনেকে নতুন যুক্ত হয়েছেন, সবাইকে ওয়েলকাম ক্লাবে। আশা করছি আপনাদের জার্নিটা বেশ ভালো যাবে। আমাদের সকালবেলার যে টার্গেটটা, যে সকাল 6টায় ঘুম থেকে ওঠা এবং দিনের একটা পজিটিভ স্টার্ট, এটা আশা করছি ঠিকঠাক হবে সবকিছুই। আচ্ছা, আমি আগে আমার স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার করে হচ্ছে কথাবার্তা শুরু করছি। আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি, তাই তো? স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক? আচ্ছা, আমরা ইংলিশ লিটারেচারের আমরা একটা লিটারেরি ক্লাসিক্স সিরিজ শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের হচ্ছে বাংলা সাহিত্যে যেমন, ইংরেজি সাহিত্য তেমন, যে কিছু আমাদের লেজেন্ডারি সাহিত্যকর্ম আছে। এটা হতে পারে গল্প, হতে পারে উপন্যাস, হতে পারে কবিতা, যেগুলো আসলে সময়কে ছাপিয়ে গেছে। ইংরেজি সাহিত্য বলতে আমরা এরকম কিছু ক্লাসিক আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলো একদম টাইমলেস। যেমন এখানে দেখেন যে টাইমলেস স্টোরিজ, ইটার্নাল ইম্প্যাক্ট। হ্যাঁ, তো আমরা রিসেন্টলি যদি হচ্ছে প্রশ্নের প্যাটার্ন গুলো খেয়াল করি, যে অনেকগুলো আসলে ডিপ লেভেলে প্রশ্ন আসছে। হ্যাঁ, এখন ডিপ লেভেলে প্রশ্ন যেহেতু আসছে, এবং তার সাথে আমরা সাহিত্যের মজাটা পাওয়ার জন্য আমাদের যে কোনো আসলে যে ক্লাসিক যেগুলো আছে, আমার গল্প, উপন্যাস, কবিতা, এগুলো আসলে একটু ডিটেলও জানা দরকার, তখন সাহিত্যের মজাটাও পাওয়া যায়, নিজে অনেক সমৃদ্ধ হওয়া যায়। এই কারণে আসলে আমাদের এই সিরিজটা শুরু করা। আমরা এই লিটারারি ক্লাসিক্সে প্রতিদিন, মানে প্রতিটা সেশনে 4টা থেকে 5টা এরকম গল্প, উপন্যাস আমরা বিস্তারিত জানবো, যে আমার মেইন থিমটা কি, অথবা মেইন গল্পটা কি, কি ক্যারেক্টার আছে, কি কোটেশন আছে। হ্যাঁ, যাতে করে আমাদের মজাটা নেওয়া তো হবেই, পাশাপাশি আমরা হচ্ছে যে ডিপ লেভেলের প্রশ্ন, এগুলো যাতে আমরা অ্যাটলিস্ট ফেস করতে পারি। তবে হ্যাঁ, মানে বরাবরের মতোই আমি আমার সকল সেশন বা ক্লাসে বলে থাকি যে আগে থেকে মাথায় প্রেশার নেওয়ার দরকার নাই, যে আমার এটা কি মুখস্থ করতে হবে কি হবে না। আমরা জাস্ট গল্পের ছলে হচ্ছে জিনিসটা আমরা জানবো। হ্যাঁ, এবং যখন আমি নির্ভর ওয়েতে জানবো, তখন আমার জন্য এটা ক্যাচ করতে ইজিও হবে। হ্যাঁ, এটা বিভিন্ন লেখকের হতে পারে। হ্যাঁ, বিভিন্ন লেখকের হতে পারে। তো চলেন আজকে আমরা আমাদের এটা যাত্রা শুরু করি। তার আগে হচ্ছে আমরা যারা নতুন জয়েন করেছি তাদের জন্য আমি একটু মানবন্টনটা বলে দিই। বিসিএস এর মধ্যে আসলে হচ্ছে 15 মার্কস লিটারেচার থেকে আসে। ইংলিশ লিটারেচারে 15 মার্ক বরাদ্দ আছে। আর আমরা যদি ব্যাংক গুলোর দিকে তাকাই, লিটারেচার থেকে কিন্তু 4 থেকে 5 মার্ক আসে। সো আপনি ব্যাংক বলেন বা বিসিএস বলেন, দুটো সেক্টরে আসলে ইংলিশ লিটারেচার সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো সবাইকে হচ্ছে আমাদের লিটারারি ক্লাসিক্স এর প্রথম সেশনে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি, ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর পিটুয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে হচ্ছে আমার কিছু কাজের জন্য আমি আপনাদের হচ্ছে রেগুলার যে ক্লাস এখানে আসলে করতে পারিনি, আমার মিস হয়ে গেছে। যেমন লিটারেচার ক্লাস হচ্ছে আরফিন ভাই, আমরা মিলেই নি, মিলেই নি। বাট এবার আসলে আমার একটু ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। সমস্যা নেই, সামনে বাংলাদেশ বিষয়াবলীর ক্লাস আছে, ওখানে আপনাদের দেখা হবে মেইন ব্যাচে। তো লিটারারি ক্লাসিক্স এর প্রথম ক্লাস, প্রথম সেশন। আমরা ক্লাস বলি না, আমরা কিন্তু ক্লাবে হচ্ছে সেশন বলি, কারণ এখানে ওপেন একটু ডিসকাশন হয় আর কি, একদম গতানুগতিক হইতে না। তো আমরা প্রথম আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দা ফেইরি কুইন, এডমুন্ড স্পেন্সারের। হ্যাঁ, তো এই যে দা ফেইরি কুইন, এইটা রচনা করছিল কে? অথর হচ্ছে আমাদের এডমুন্ড স্পেন্সার, যাকে পয়েট অফ পয়েটস বলা হয়। এটা রচিত হয়েছিল মূলত ইংল্যান্ডের রানী এলিজাবেথ 1 এর প্রশংসা করার জন্য। কারণ তখন হচ্ছে সাহিত্য কর্মগুলোর কিন্তু বিশাল একটা উদ্দেশ্য ছিল, যে যে রুলার তাকে প্রশংসা করার উদ্দেশ্যে। এবং স্পেন্সার এখানে বলেছিল যে টু ফ্যাশন এ জেন্টলম্যান অর নোবেল পার্সন ইন ভার্চুয়াস অ্যান্ড জেন্টাল ডিসিপ্লিন, অর্থাৎ একজন আদর্শ ভদ্রলোকের কি কি নৈতিক গুণ থাকা উচিত, এটা উনি এই মহাকাব্যের মাধ্যমে হচ্ছে
কি করবেন, উনি এটাকে শিক্ষা দেবেন। এবং এটা ছিল একটা এলিগোরিক্যাল এপিক। এলিগোরিক্যাল এপিক মানে রূপক মহাকাব্য। রূপক আমরা কখন বলি, যখন হচ্ছে একটা গল্প বা উপন্যাসের প্রত্যেকটা চরিত্র, স্থান, ঘটনা কোনো না কোনো কোনো কিছুকে মিন করে। এটা হতে পারে কোনো নৈতিক গুণ, দোষ, অথবা রাজনৈতিক বাস্তবতা। মানে আমি একটা ক্যারেক্টারের মাধ্যমে সমাজের হয়তো কোনো একটা কিছুকে মিন করছি। এটাকে আমি কি বলতে পারছি, এটাকে আমি বলি এলিগরি বা রূপক। আর এটা যেহেতু একটা মহাকাব্য, এপিক পয়েম, এটাকে আমরা বলছি কি এলিগোরিক্যাল এপিক। এবং মহাকাব্যের মধ্যে আমরা জানি যে এখানে মূলত হচ্ছে একটা ক্যারেক্টারকে গ্লোরিফাই করে রচনা করা হয়, এপিক বা মহাকাব্য। হ্যাঁ। তো এই যে ফেইরি কুইন, এটার প্ল্যান ছিল আসলে হচ্ছে 12টা পার্ট করা। তবে উনি 12টা কমপ্লিট করতে পারেন নাই। উনি হচ্ছে মোটামুটি 6.5, 6.5 এটা কমপ্লিট করতে পেরেছিলেন। বুক 1 2 3 4 5 6, এরপর হচ্ছে 7-এর কিছু অংশ, এতটুকু উনি আসলে করতে পেরেছিলেন। বাকিটা হচ্ছে তেমন আর উনি পান নাই। হ্যাঁ। তাহলে এখানে যে এই যে ফেরি কুইন, ফেরি কুইনের হচ্ছে না, মেটাফোর, এলিগরি, মানে লিটারারি টার্মসের দিক থেকে একটু কাছাকাছি বলা যায়। হ্যাঁ। তবে মেটাফোরের মধ্যে হচ্ছে অনেক সময় একটু ব্যঙ্গাত্মক ওয়েতেও উপস্থাপনা করা হয়, একটু ব্যঙ্গাত্মক কম্পোনেন্ট আছে। আর এলিগরির মধ্যে ডিরেক্ট আমার এমনি রূপক চিন্তা করা হয়। হ্যাঁ, তবে আপনি যদি ব্রডার সেন্সে চিন্তা করেন তাহলে এটা কাইন্ড অফ কাছাকাছি। তো হ্যাঁ, ইনার একটা মিনিং আছে। তো এই যে ফেরি কুইন, ফেরি কুইনকে, ফেরি কুইন হচ্ছে আমার গ্লোরিয়ানা। এটা উনি হচ্ছে পুরো কাব্যের কেন্দ্রীয় চরিত্র। উনাকে দ্বারা মূলত হচ্ছে গ্লোরি, ম্যাজেস্টি বা কুইন এলিজাবেথ 1, এটা উনাকে চিন্তা করে এই ক্যারেক্টারটা বিল্ড করা হয়েছে, গ্লোরিয়ানাকে। তাহলে আমার এক্সামে যদি আসে যে ফেরি কুইনের হচ্ছে মেইন ক্যারেক্টার হচ্ছে আমার গ্লোরিয়ানা। তবে উনি গল্পের মধ্যে খুব কম উপস্থিত, কিন্তু সকল নাইট তার আদেশ পালন করে। নাইট মানে হচ্ছে গিয়ে সম্ভ্রান্ত যোদ্ধা। উনি বিভিন্ন নাইটকে আদেশ দেন, নাইটরা তার আদেশ পালন করে। হ্যাঁ। তো এই যে আমার ফেরি কুইনের মধ্যে 12টা বইয়ের পরিকল্পনা উনি 6.5টা কমপ্লিট করতে পেরেছেন, তার মধ্যে বুক 1 যেটা, দ্য স্টোরি অফ হলিনেস, এটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে মেইন ক্যারেক্টার হচ্ছে গিয়ে রেড ক্রস নাইট, উনা, ডুয়েসা আর একটা ড্রাগন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার মেইন ক্যারেক্টার। তো প্রথম কাহিনী শুরু হয় যে ফেরি কুইন গ্লোরিয়ানা হচ্ছে রেড ক্রস নাইটকে পাঠান একটা কাজে। তার সঙ্গে ছিল সুন্দরী উনা। উনাকে এখানে ক্যারেক্টার হিসেবে ধরা হয়েছে যে সত্য এবং প্রকৃত ধর্মের প্রতীক। তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হচ্ছে একটা ভয়ঙ্কর ড্রাগনকে হত্যা করা, কারণ এই ড্রাগন উনার পিতামাতা রাজ্যকে আতঙ্কিত করছিল, মানে ভয় দেখাচ্ছিল। এই কারণে হচ্ছে তাকে মারার জন্য রেড ক্রস নাইট, একদম বীর যোদ্ধা, তাকে পাঠাইছে উনা সহ গ্লোরিয়ানা। হ্যাঁ। তো শুরুতেই তারা হচ্ছে একটা অন্ধকার বনে প্রবেশ করে, সেখানে একটা দানবীর মুখোমুখি হয় যার নাম হচ্ছে এরর। এররের শরীর ছিল সাপের মতো। তো রেড ক্রস নাইট হচ্ছে তাকে হত্যা করে। এবং অ্যারোরটা হচ্ছে গিয়ে যে মিথ্যা শিক্ষা, বিভ্রান্তি এবং ধর্মীয় ভ্রান্তির প্রতীক। কারণ এখানে যেহেতু হচ্ছে এটা একটা এলিগরি, এই কারণে হচ্ছে বিভিন্নভাবে এটাকে ক্যারেক্টারাইজটাকে ইয়ে করা হয়েছে। হ্যাঁ। এরপর আসে হচ্ছে আর্চিমেগো নামে একটা ক্যারেক্টার, এটা একজন জাদুকর। এই জাদুকর আর্চিমেগো, সে কি করছে, সে রেড ক্রস নাইটকে প্রতারণা করে এবং সে উনা সম্পর্কে মিথ্যা ধারণা সৃষ্টি করে, যার ফলে রেড ক্রস নাইট উনাকে ছেড়ে চলে যায়। এরপর আসে হচ্ছে ডুয়েসা। উনাকে ছেড়ে তো রেড ক্রস নাইট চলে গেল। তো রেড ক্রস নাইটের সঙ্গে হচ্ছে আরেকজন সুন্দরী নারীর দেখা হয় পথে, তার নাম হচ্ছে ডুয়েসা। ডুয়েসা বাহ্যিকভাবে সুন্দর হলেও সে আসলে ভণ্ড। সে রেড ক্রস নাইটকে বিভ্রান্ত করে। তো এবং রেড ক্রস নাইট বিভ্রান্তিতে পড়ে নানা ধরনের ভুল সিদ্ধান্ত নিতে থাকে এবং সে শক্তিশালী শত্রুদের কাছে পরাজিত হয় এবং সে বন্দী হয়ে যায়। তাহলে আমার শুরুতে এই যে রেড ক্রস নাইট এবং উনা যাত্রা শুরু করলো, উনাকে ভুল বুঝে রেড ক্রস নাইট উনাকে ফেলেই চলে গেল। এরপর ডুয়েসা তাকে আরো কনফিউজ করে ফেললো এবং সবকিছু সম্মিলিত ফলাফল কি দাঁড়ালো, রেড ক্রস নাইট ভুল ডিসিশন নিয়ে তারা শত্রুদের কাছে পরাজিত হয়ে সে বন্দী হয়ে গেল। হ্যাঁ।
এবং শেষ পর্যন্ত প্রিন্স আর্থার এসে হচ্ছে রেড ক্রস নাইটকে উদ্ধার করে। আর্থার এখানে আদর্শ বীরত্ব এবং মহত্বের প্রতীক। হ্যাঁ। এবং শেষে দেখা যায় যে রেড ক্রস নাইট সে হাউস অফ হলিনেসে প্রবেশ করে। এখানে সে আত্মিক শিক্ষা গ্রহণ করে, নিজের দুর্বলতাগুলো বুঝতে পারে এবং নৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তাহলে এই যে এতদিন ধরে সে ভুল করলো, অথবা আমরা যদি মানুষের জীবনকেও তুলনা করি, যে আমরা আসলে অনেক সময় সঠিক পথে থাকি, তারপর দিকভ্রান্ত হয়ে যায় বিভিন্ন কারণে। পরে যখন হচ্ছে আমরা কোনো একটা সিচুয়েশনে পড়ে নিজের ভুলটা বুঝতে পারি, তখন আমরা আবার ব্যাক করি। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। যে আমার এই যে উনার সঙ্গে যাত্রা শুরু, সে সঠিক একটা পথে ছিল, পরে এই যে ডুয়েসা চিমেগো এরা তাকে ভুল বুঝাইছে, সে আলোর পথ থেকে অন্ধকারের পথে চলে গেল। এরপর হাউস অফ হলিনেসে এসে সে আবারও বুঝতে পারলো ব্যাপারটা। তাহলে এখন যখন সে বুঝতে পারছে, এবার গিয়ে সে ভয়ঙ্কর ড্রাগনের মুখোমুখি হয়। 3 দিন ব্যাপী এখানে যুদ্ধ চলে। প্রথমে সে হারতে থাকে, কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে তার কনফিডেন্স, তার ধৈর্য, তার বিশ্বাস এবং ঈশ্বরের সাহায্য তাকে শেষ পর্যন্ত ড্রাগনকে সে হত্যা করতে পারে। হ্যাঁ। এবং ড্রাগন নিহত হওয়ার পর উনার যে রাজ্য, উনা হচ্ছে একটা রাজ্যের প্রিন্সেস ছিল, সেই রাজ্য মুক্ত হয়। রেড ক্রস এবং নাইট উনার হচ্ছে বাগদান হয়ে যায়, মানে বিয়ে হয়ে যায়। এবং রেড ক্রস নাইট ভবিষ্যতে সেন্ট জর্জ হবে বলে ভবিষ্যৎবাণী করা হয়। সেন্ট জর্জ এটা একটা লেজেন্ডারি ক্যারেক্টার। হ্যাঁ। তো ওখানের মধ্যে, গল্পের মধ্যে বলা হয় যে হ্যাঁ, সে বড় হয়ে হচ্ছে, মানে সে আরো যখন তার বয়স হবে তখন সে সেন্ট জর্জ হবে, এটা বলে ভবিষ্যৎবাণী করা হয়। তাহলে এটার মাধ্যমেই হচ্ছে মূলত আমাদের যে বুক 1 এটা শেষ। তাহলে এখানে ক্যারেক্টার কি ছিল? যে আমার উনা, রেড ক্রস নাইট, এই দুইটা মূল ক্যারেক্টার। গ্লোরিয়ানা পুরো কাব্যের কেন্দ্রীয় চরিত্র। এছাড়া আমরা দেখলাম ডুয়েসা আছে, আর্চিমেগো আছে। হ্যাঁ। তাহলে এই ক্যারেক্টার গুলো, আমাদের নামগুলো আমরা একটু মনে রাখবো। চলো আমরা কিছু কোটেশন দেখি এখানে। বুক 1 এর ওপেনিং লাইন, যে জেন্টেল নাইট ওয়াজ স্পিকিং অন দ্য প্লেন, যে একজন বীর নাইট সমতল ভূমি অতিক্রম করে এগিয়ে যাচ্ছিল, এই লাইনটা দিয়ে শুরু হয় এই বুক 1। বি বোল্ড, বি বোল্ড অ্যান্ড এভরিহোয়ার বি বোল্ড, সাহসী হও, সর্বত্র সাহসী হও। তাহলে সব জায়গায় সাহসী হওয়ার জন্য, বোল্ড হওয়ার জন্য এখানে বলছে আমাদের বি বোল্ড অ্যান্ড বি বোল্ড অ্যান্ড এভরিহোয়ার বি বোল্ড। স্লিপ আফটার টয়েল, পোর্ট আফটার স্টর্মি সিস। আমাদের আগের যে মহাকাব্যগুলো ছিল, রাইটিং ছিল, সেগুলোর বানানটা একটু ডিফারেন্ট। যেমন দেখেন এখানে স্লিপ, হ্যাঁ, টয়েল, এটা এভাবে আসছে। বাট আধুনিক যে আমরা টয়েল বলি না, পরিশ্রম অথবা ঘুম তো ঘুম, স্লিপ, এগুলো হচ্ছে আমাদের সেই ইংলিশ। এবং পোর্ট আফটার স্টর্মি সি মানে এটা বোঝাচ্ছে কি, যে আমি কঠোর পরিশ্রমের পর যখন আমি রেস্ট নিই তখন যেরকম আরাম লাগে না আমার, তেমনি ঝড়ো সমুদ্র যাত্রার পর যখন একটা জাহাজ নিরাপদ বন্দরে পৌঁছে, দুইটাই হচ্ছে গিয়ে আমার স্বস্তিদায়ক। হ্যাঁ, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ এগুলো। তাহলে স্লিপ আফটার টয়েল, পোর্ট আফটার স্টর্মি সিস। হ্যাঁ, যে আমার মানে দুইটাকে তুলনা করছে, যে প্রচন্ড ঝড়ের পর বন্দরে যখন আমি ল্যান্ড করতে পারি, তখন আমার হচ্ছে যে মনে প্রশান্তি কাজ করে, যে না, বিপদটা কাটলো। তেমনি কঠোর পরিশ্রমের পর যখন আমি বিশ্রাম নিই, তখন সেম জিনিস মনে হয়। ফর দেয়ার ইজ নাথিং লস দ্যাট মে বি ফাউন্ড, যা হারিয়ে যায় তা আবার খুঁজে পাওয়া সম্ভব। তাহলে আমরা এই কোটেশন গুলো হচ্ছে একটু মনে রাখতে পারি। হ্যাঁ, যে আমার এ জেন্টল নাইট ওয়াজ স্পিকিং অন দ্য প্লেন, বি বোল্ড অ্যান্ড এভরিহোয়ার বি বোল্ড, স্লিপ আফটার টয়েল, পোর্ট আফটার স্টর্মি সিজ, ফর দেয়ার ইজ নাথিং লস দ্যাট মে বি ফাউন্ড। হ্যাঁ। তাহলে এই আমি যে পুরোটা পড়লাম, এটা যদি আমি একটা কুইক রিভিশন দিয়ে আসি, যে আমার 1 মিনিট রিভিশন, তা 1 মিনিটের চেয়ে কম লাগে অবশ্য। যে আমার এডমন্ড স্পেন্সার, এটা হচ্ছে অথর, যাকে পয়েট বলা হতো, কবিদের কবি। বাংলায় কবিদের কবি বলা হয় কাকে? যে নির্মলেন্দু গুণকে বলা হয় আমাদের বাংলাদেশে। এটা হচ্ছে এলিজাবেথিয়ান এইজের এলিগোরিক্যাল এপিক। হিরো অফ বুক 1 হচ্ছে রেড ক্রস নাইট, হিরোইন হচ্ছে উনা, ভিলেইন হচ্ছে ডুয়েসা, সেন্ট্রাল ফিগার বললে গ্লোরিয়ানা, আর মেইন থিম হচ্ছে ভার্চু কনকোয়ার্স ইভিল, সব সময় আমার সৎ গুণের জয় হয়। হ্যাঁ,
এইটা হচ্ছে আমার মেইন। ধরো তাহলে আমার পরীক্ষার মধ্যে কি থেকে প্রশ্ন আসতে পারে, যে আমি ডিপ করলে আমার ক্যারেক্টার থেকে আসতে পারে, আমার কোটেশন থেকে আসতে পারে। তাহলে ক্যারেক্টার বা কোটেশন মোটামুটি বোঝা গেছে এই গল্পটা, এই এপিকটা আমরা ধরতে পারছি। আমরা যারা নতুন আছি আমরা রেসপন্স করব, হ্যাঁ, আর আমি কিছুক্ষণ পর হচ্ছে গিয়ে আমরা প্রশ্ন ধরবো, ঠিক আছে? আপনারা তখন রেসপন্স করবেন। ওকে, এবার আমরা আরেকটা ক্লাসিকে যাই। এটা হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। আমাদের এলিজাবেথের সময়কাল, তখন হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি খুবই জনপ্রিয় ছিল। হ্যাঁ, রিভেঞ্জ ট্র্যাজেডি জিনিসটা কি, যে ট্র্যাজেডির মধ্যে আমরা জানি যে গল্পের শেষে সবাই মারা গেছে, এটা একটা ট্র্যাজিক একটা ইভেন্ট, যে আমার স্যাড কোনো কিছু ঘটলো, এটাকে আমরা ট্র্যাজেডি বলছি। রিভেঞ্জ ট্র্যাজেডিটা কি, যে গল্পের মধ্যে হচ্ছে হয়তো আমার প্রিয়জন কাউকে মারছে, আমি ওটার প্রতিশোধ নিচ্ছি। হ্যাঁ, মেজাবিন, হ্যাঁ, তোমার পার্ট ওয়ানটা থেকেই মূলত হচ্ছে তোমার বিভিন্ন এক্সামে প্রশ্ন আসে। এই কারণে হচ্ছে আমরা এটাই তোমার সবিস্তারে হচ্ছে জানবো। অন্য যেগুলো আছে ওগুলো হচ্ছে অত গুরুত্বপূর্ণ না, বাকি পার্টগুলো তো। তাহলে স্প্যানিশ ট্র্যাজেডি হচ্ছে একটা আমার রিভেঞ্জ ট্র্যাজেডি, যে এখানে হচ্ছে আমার যে প্রতিশোধটা, এটা নিয়ে হচ্ছে বেশি কথাবার্তা বলা হয়েছে। তাহলে স্প্যানিশ ট্র্যাজেডি রচনা করছে কে? থমাস কিড রচনা করছে। এটা রিভেঞ্জ ট্র্যাজেডির হচ্ছে আমার প্রথম এবং সর্বাধিক প্রভাবশালী উদাহরণ হিসেবে বিবেচিত। হ্যাঁ, ইয়েস, ফৌজিয়া। তাহলে এই যে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট সহ বহু প্রতিশোধমূলক নাটক এই নাটকের প্রভাব বহন করে। মানে এই যে স্প্যানিশ ট্র্যাজেডি থেকে আসলে উইলিয়াম শেক্সপিয়ার সহ অনেক রাইটার তারা কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে, এবং অনেকে বলেন এটা হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি। এইটা আমরা মনে রাখবো লাইনটা, হ্যাঁ। তাহলে দ্য ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হচ্ছে আমার দ্য স্প্যানিশ ট্র্যাজেডিকে, অথবা থমাস কিডকে, দুইটাই বলা যায়। তাহলে এখান থেকে হচ্ছে আমার শেক্সপিয়ারও কিন্তু উদ্বুদ্ধ হয়েছে, হ্যামলেট। এবং আমরা দেখবো যে অনেক কিছুর মধ্যে আসলে হ্যামলেটের সঙ্গে স্প্যানিশ ট্র্যাজেডির অনেক জায়গায় মিল আছে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে আমার অথর হচ্ছে থমাস কিট। এটা এলিজাবেথান এইজের। এটার জনরা কি, জনরা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। এইটা এটা 1587 সালে প্রকাশিত, এবং এটার সেটিং যেটা, অর্থাৎ এই কাহিনীটা যেখানে গড়ে উঠছে সেটা হচ্ছে স্পেন এবং পর্তুগাল। এবং এটার মেইন থিম কি, রিভেঞ্জ অ্যান্ড জাস্টিস। রিভেঞ্জ ট্র্যাজেডির মধ্যে সবসময় এরকম হইতো যে জাস্টিস এস্টাবলিশ করার জন্য আমি প্রতিশোধ নিচ্ছি, ব্যাপারটা এরকম। তো এখানে নাটকের শুরুতেই দুইটা অতিপ্রাকৃত চরিত্র, আমার ক্যারেক্টার, গোস্ট ক্যারেক্টার্স দুইটা আসে। একটা হচ্ছে গোস্ট অফ ডন আন্দ্রিয়া, আর হচ্ছে রিভেঞ্জ, দুইটা ক্যারেক্টার এখানে শুরু করে। ডন আন্দ্রিয়া হচ্ছে গিয়ে একজন স্প্যানিশ যুবক যে যুদ্ধে নিহত হয়েছে, তার আত্মা হচ্ছে ন্যায় বিচার চাই, প্রতিশোধ দেখতে চাই। এবং রিভেঞ্জ ক্যারেক্টারটা তাকে আশ্বাস দেয় যে নাটকের শেষে সে প্রতিশোধ সম্পন্ন হতে দেখবে। এবং এই দুইজন, এই ঘোস্ট এবং রিভেঞ্জ, এই দুইটা ক্যারেক্টার তারা পুরো নাটকের ঘটনাবলী পর্যবেক্ষণ করে। এবং আমরা দেখব শেষে গিয়ে তারা হ্যাপিও হয়, তারা সন্তোষ প্রকাশ করে যে না, যেটা হয়েছে এটা পারফেক্ট হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ওপেনিং। তো এটার মধ্যে আমি যদি মেইন ক্যারেক্টার বলি, মেইন ক্যারেক্টার, প্রধান চরিত্র বা হিরো যদি বলি, উনি হচ্ছে হিরোনিমো। তার নামের আগেই হচ্ছে হিরো আছে। হিরোনিমোর ছেলে হচ্ছে হোরাসিও বেলেম্পেরিয়া, তাকে আমরা নায়িকা বলতে পারি। এ হচ্ছে ডন আন্দ্রিয়ার প্রেমিকা। ডন আন্দ্রিয়া হচ্ছে নিহত যুবক যার আত্মা আমরা মাত্র দেখলাম। লরেঞ্জো হচ্ছে বেলেম্পেরিয়ার ভাই। বেলথেজার হচ্ছে পর্তুগিজ প্রিন্স। এবং রিভেঞ্জ হচ্ছে এখানে প্রতিশোধের প্রতীক। তাহলে এগুলো হচ্ছে গিয়ে আমাদের মেইন ক্যারেক্টার। হ্যাঁ, তাহলে হিরোনিমো, হোরাসিও,
বেলেম্পেরিয়া, ডন আন্দ্রিয়া, লরেঞ্জো, বেলথেজার, রিভেঞ্জ, এরা হচ্ছে আমার এখানকার ক্যারেক্টার। তাহলে কাহিনীর শুরু, স্পেন এবং পর্তুগালের মধ্যে যুদ্ধ। যুদ্ধে স্পেন হলো বিজয়ী। বিজয়ী হওয়ার পর পর্তুগিজ যে প্রিন্স বেলথেজার, তাকে বন্দি করা হলো। আর ডন আন্দ্রিয়া, ডন আন্দ্রিয়াকে ভালোবাসতো হচ্ছে বেলেম্পেরিয়া। হুম, আত্মার নায়িকা, হ্যাঁ, বেঁচে থাকতে তার নায়িকা ছিল। আত্মার নায়িকা বলতে হচ্ছে এই যে ডন এন্দ্রিয়া, এটা হচ্ছে ব্যাপার, যে বেলেম্পেরিয়া হচ্ছে ডন এন্দ্রিয়াকে সে পছন্দ করত, কিন্তু আন্দ্রিয়া তো সে যুদ্ধে নিহত হয়। হ্যাঁ, এখন নারীর মন বিচিত্র, তার জীবনে নতুন লাভ চলে আসে। আন্দ্রিয়ার মৃত্যুর পর হচ্ছে বেলেম্পেরিয়া প্রেমে পড়ে হচ্ছে হোরাশিওর। হ্যাঁ, এই হোরাশিও হচ্ছে গিয়ে হিরোনিমোর ছেলে, এবং তারা গোপনে যেটা হয় যে প্রণয় করা শুরু করে। হ্যাঁ, তাহলে যে এই যে মারা গেল বেচারা আন্দ্রিয়া, মরতে না মরতেই এদিকে সে বেলেম্পেরিয়া প্রেমে পড়ে গেছে হোরাশিওর। এখন বেলেম্পেরিয়ার ভাই হচ্ছে লরেঞ্জো, সে আবার এই সম্পর্কটা পছন্দ করে না। সে চাই বেলেম্পেরিয়া হচ্ছে বেলথাজারকে বিয়ে করুক। হ্যাঁ, তো বেলথেজার হচ্ছে গিয়ে শুরুতে বন্দী হলেও পরে তো সে কোনোভাবে না কোনোভাবে মুক্তি পেয়েছে, এবং সে যেহেতু পর্তুগালের প্রিন্স, তো স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে ভাই চাচ্ছে কি যে বোনটা যদি এরকম রাজার ঘরে যায়, তাহলে সেক্ষেত্রে সেও কিছু পাওয়ার টাওয়ার পাবে। হ্যাঁ, এই কারণে সে চাইলো যে বেলেম্পেরিয়া যাতে বেলথাজারকে বিয়ে করে। তাই লরেঞ্জো এবং বেলথাজার তারা মিলে কি করলো, ষড়যন্ত্র করলো। হ্যাঁ, এখন এক রাতে হোরাশিও এবং বেলেম্পেরিয়া যখন দেখা করতে যায়, তখন লরেঞ্জো বেলথেজার এসে হোরাশিওকে আক্রমণ করে, একটা গাছে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে। বেলেম্পেরিয়া প্রত্যক্ষ করছিল এটা, কিন্তু তাকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়। তাহলে মার্ডার অফ হোরাশিও, হোরাশিওকে মেরে দিল। তাহলে আমার গল্পের শুরু যেভাবে, যে আমার ঘোস্ট অফ ডন আন্দ্রিয়া আর রিভেঞ্জ তারা এটাকে প্রত্যক্ষ করতেছে, আমার স্পেন পর্তুগালের যুদ্ধ হলো, বালথাজার বন্দী হইল, বেলেম্পেরিয়া ভালোবাসতো ডন আন্দ্রিয়াকে, আন্দ্রিয়া যখন মরে গেল সে প্রেমে পড়লো হচ্ছে হোরাশিওর, হোরাশিও আবার হিরোনিমোর ছেলে। বাট এই যে হোরাশিওর সঙ্গে রিলেশন, এই জিনিসটা বেলেম্পেরিয়ার ভাই লরেঞ্জো পছন্দ করে নাই। লরেঞ্জো বেলথেজার মেলে মেরে দিল কাকে, হোরাশিওকে। হ্যাঁ, চাই এখন মানে হেরে গেলেও তো, মানে রাজারা তো আর সব যুদ্ধে জেতে না, হেরে গেলেও তো তারা সার্টেন পাওয়ার বহন করে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে চাই যে, মানে আমাদের এখানে দেখবেন যে আমাদের প্রভাবশালী রাজনৈতিক পরিবার এখন এমন হইতে পারে যে ওই দল হয়তো ক্ষমতায় নাই, কিন্তু সেই প্রভাবটা তো থাকে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো এখন এই যে হোরাশিওকে মেরে দিল, হোরাশিওর পিতা হিরোনিমো হচ্ছে ছেলের মৃতদেহ দেখে সে শোকে ভেঙে পড়ছে। এখন উনি কিন্তু শিওর না যে মারছে কে, কোনো তো প্রুফ নাই। এবং সে কি করলো, সে হচ্ছে আইনি ব্যবস্থার দ্বারস্থ হলো। আমাদের এখানে যেটা হয় যে আমরা আইনি ব্যবস্থা চাচ্ছি, রাষ্ট্রীয় ব্যবস্থা চাচ্ছি, সুবিচার চাচ্ছি, ন্যায় বিচার চাচ্ছি, কিন্তু যেহেতু প্রমাণ নাই এবং ষড়যন্ত্রকারীরা পাওয়ারফুল, উনি বিচারও পান না। সার্চ ফর জাস্টিস সিনোনিমো এটা করেই যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যেটা হয় যে বেলেম্পেরিয়া হিরোনিমোর কাছে বার্তা পাঠায়, সেখানে বলা হয় যে লরেঞ্জো এবং বেলথেজার মিলে হচ্ছে মারছে হোরাশিওকে। এভাবে হিরোনিমো হচ্ছে সত্য জানতে পারে। হ্যাঁ, এখন সত্য জানার পর হিরোনিমো সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেন না। উনি কনফিউশনে ভোগেন, দ্বিধায় ভোগেন। বারবার উনি ভাবতে থাকেন যে আমি কি নিজেই প্রতিশোধ নিয়ে নিব, নাকি আমার আইনের উপর আস্থা রাখা উচিত, আইন এটার বিচার করবে। এই যে মানসিক যে দ্বন্দ্বটা, আমরা এটা হ্যামলেটের মধ্যে দেখতে পাই। শেক্সপিয়ারের যে হ্যামলেট, আমরা আজকে হ্যামলেটও পড়বো। হ্যামলেট আমরা আগে যারা পড়ছি, আমরা জানি হ্যামলেটের মধ্যে কিন্তু এরকম একটা কনফিউজিং ক্যারেক্টারিস্টিক ছিল, যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, যে আমি কি করব, আমি কি প্রতিশোধ নিব নাকি নিব না, এরকম একটা কনফিউশন, এটা আমরা হ্যামলেটের মধ্যে দেখতে পাই, ইন্টারনাল টার্ময়েল। হ্যাঁ, তাহলে
এই হচ্ছে ম্যাডনেস এবং ডিলে, এটা কিন্তু কন্টিনিউ তার মধ্যে কাজ করছিল। এবার হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার চলে আসে, দ্য প্লে উইদিন দ্য প্লে। হিরোনিমো একটা নাটক আয়োজন করে, মানে নাটকের মধ্যে নাটক, এবং সে বলে যে লরেঞ্জো ব্যালথেজার এবং ব্যালেম্পেরিয়াকে একটা অভিনয়ে অংশ নিতে বলে। এটা কিন্তু আসলে ছিল একটা ফাঁদ, মানে সে প্রতিশোধ নিবে, এটার জন্য সে একটা নাটকের আয়োজন করে। হ্যাঁ, এবং নাটকের মধ্যে কনসেপ্টটা হচ্ছে একটা যুদ্ধের। তো যুদ্ধের নাটকে আমরা কি করি, যে আমরা হয়তো ফেক অস্ত্র ব্যবহার করি, কিন্তু আমাদের এখানে যেটা হয় যে হিরোনিমো আসল অস্ত্র ব্যবহার করে। মঞ্চে লরেঞ্জো নিহত হয়, ব্যালথেজার নিহত হয়, এবং পরে বেলেম্পেরিয়াও হচ্ছে আত্মহত্যা করে। তাহলে রিভেঞ্জে যেটা হয় যে আমার যারা ছেলেকে মারছে হিরোনিমোর, লরেঞ্জো ব্যালথেজার, ওরা মারা গেছে, আবার বেলেম্পেরিয়াও আত্মহত্যা করছে, এবং হিরোনিমো হচ্ছে গিয়ে সবাইকে সত্য জানাইছে সে, এই কারণে সে মারছে ওদেরকে, এবং তাকে যাতে জেরা করা না যায় এই কারণে সে তার জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলছে, এরপর সেও আত্মহত্যা করে। হ্যাঁ, তাহলে নাটকের শেষে আমরা কি দেখলাম, যে হোরাশিওর প্রতিশোধ সম্পন্ন হয়েছে, লরেঞ্জো বেলথেজার বেলেম্পেরিয়া হিরোনিমো সবাই মারা গেছে, এবং ঘোস্ট অফ ডন আন্দ্রিয়া আর হচ্ছে রিভেঞ্জ এরা হ্যাপি হয়েছে। এই যে প্রথম জায়গায় সে রিভেঞ্জ বলছিল ডন অ্যান্দ্রিয়াকে শুরুতেই, ডন অ্যান্দ্রিয়ার ভূতকে, যে তুমি হ্যাপি হবা, আমরা এটা পুরোটা অবজার্ভ করি। আলটিমেটলি দেখা গেল কি, যে প্রতিশোধ সম্পন্ন হইল এবং সবাই মারাও গেল। এটার সাথেই আমাদের এই যে থমাস কিডের যে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, এইটা হচ্ছে কি এন্ড হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যামলেটের মতোই, ওই যে ইন্সপায়ার্ড, মানে এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে হ্যামলেট লিখছে। হ্যাঁ, ওরা হ্যাপি কেন হয়, কারণ হচ্ছে প্রথমত ইনজাস্টিস হয়েছে না, আবার বেলেম্পেরিয়া তার সঙ্গে ছলনা করছে, আবার লরেঞ্জো বেলথেজার মিলে সে হোরাশিওকে মারছে। হ্যাঁ, তো এই যে আলটিমেটলি রিভেঞ্জটা কমপ্লিট হলো, তারা তৃপ্ত হয়েছে আর কি। হ্যাঁ, কারণ ক্যারেক্টারই তো রিভেঞ্জ। তাহলে এখানে কোটেশন গুলো চলো আমরা দেখি। প্রথমটা হচ্ছে রিভেঞ্জ থিমের উপর, যে ভিনডাক্টা মিহি, এটার মেইন হচ্ছে কি ভেঞ্জেন্স ইজ মাইন। এটাই পুরো নাটকের মেইন কনসেপ্ট, যে প্রতিশোধ, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধই নাটকের চালিকা শক্তি। ফর ব্লাড উইথ ব্লাড শেল হোয়াইল আই সিট অ্যাজ জাজ বি স্যাটিসফাইড। আমরা আই ফর এন আই, ব্লাড ফর ব্লাড আমরা বলি না, যে রক্তের প্রতিশোধ রক্ত দিয়েই হবে। এটা হচ্ছে হিরোনিমোর প্রতিশোধ স্পৃহা প্রকাশ করে এই লাইনটা। এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডির মূলনীতি, যে ফর ব্লাড উইথ ব্লাড শেল হোয়াইল আই সিট অ্যাজ জাজ বি স্যাটিসফাইড, ব্লাড ফর ব্লাড। এটা দিয়ে দিছি কেন, এটা হচ্ছে মেইন থিম, তোমাদের যাতে কোটেশনটাও একটু মাথায় থাকে, যে না ব্লাড ফর ব্লাড এটা হচ্ছে হিরোনিমো বলছে। হিরোনিমো দুঃখ প্রকাশ করে বলছিল যে ও আইস নো আইস বাট ফাউন্টেন্স ফ্রট উইথ টিয়ার্স, মানে চোখ দিয়ে আমরা বলি না যে আর তো মনে হয় না অশ্রু আর বের হচ্ছে, মানে এটা কান্নার সাগর, ব্যাপারটা এরকম। যে হোরাশিওর মৃত্যুর পর হিরোনিমোর গভীর শোক প্রকাশ করে, এটা নাটকের অন্যতম আবেগঘন একটা লাইন। ও আইস নো আইস বাট ফাউন্টেন্স ফ্রট উইথ টিয়ার্স। এবং সি সি ও সি তাই সেইম হিরোনিমো, দেখো হিরোনিমো তোমার দুর্ভাগ্য, লজ্জা দেখো, ছেলের মৃত্যু যে তাকে মানসিকভাবে বিধ্বস্ত করছিল, তার আত্মভর্ষনা, নিজেকে সে দোষ দিচ্ছে। হ্যাঁ, তোমার দুর্ভোগ এবং লজ্জা, ছেলে মারা গেছে, ফাদারের বিলাপ। হ্যাঁ, তাহলে সি সি ও সি তাই সেইম হিরোনিমো, যে তোমার দুর্ভাগ্য এবং লজ্জা দেখো, তোমার জীবিত অবস্থায় তোমার জোয়ান ছেলে মারা গেছে। সে জাস্টিসের জন্য ঘুরছিল, আমরা দেখলাম, সার্চ ফর জাস্টিস। তো জাস্টিস ও জাস্টিস, জাস্টিস জেন্টেল কিং, হে রাজা আমাকে ন্যায় বিচার দিন।
হ্যাঁ, রিভেঞ্জের আগে জাস্টিসের প্রতি তার আস্থা প্রকাশ করে, জাস্টিস ভার্সেস রিভেঞ্জ। সে যখন কনফিউজড, তার কনফিউজিং স্টেটটা এই লাইনটার মাধ্যমে বোঝা যায়, যে কনফিউশন, মিসচিফ, টর্মেন্ট, ডেথ অ্যান্ড হেল, মানে বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসতেছে, যে আমি কনফিউজড, আমার মাথায় উদ্ভট প্ল্যান আসতেছে, আমার মনে হচ্ছে যে আমি তাদেরকে অত্যাচার করি, তাদেরকে মৃত্যুদণ্ড দিই এবং তাদেরকে হেলে পাঠাই। তাহলে এই যে মানুষের মাথায় বিভিন্ন কিছু থট কাজ করে, এটা হচ্ছে মানসিক অস্থিরতাকে মিন করে। এটা হিরোনিমোর মানসিক অস্থিরতাটা বুঝাই তুলছিল। এবং যখন ফাইনালি সে প্রতিশোধ নেয়, তখন সে বলে যে হেয়ার লে মাই হোপ, অ্যান্ড হেয়ার মাই হোপ হ্যাজ এন্ড, যে এখানেই আমার আশা ছিল এবং আশার সমাপ্তি হয়েছে। প্রতিশোধ নেয়ার পর হিরোনিমোর অনুভূতি এটার মাধ্যমে হচ্ছে প্রকাশ পায়। এটা হচ্ছে ট্র্যাজিক এন্ডিং হয় এটাতে। হ্যাঁ, কে মেরেছে কিভাবে, এটা হিরোনিমো। ও, এটা কিন্তু মাহজাবিন, তুমি খেয়াল করে দেখবা, এটা বেলেম্পেরিয়া মূলত জানাইছে। হ্যাঁ, এই যে তোমার বেলেম্পেরিয়া রিভিউজ দ্য ট্রুথ, বেলেম্পেরিয়া গোপনে হিরোনিমোর কাছে জানাইছে বার্তার মাধ্যমে। তাহলে হচ্ছে আমার লং কাহিনী শর্ট যদি আমরা করি, তাহলে আমার ক্যারেক্টার এখানে আছে ডন আন্দ্রিয়া, সে এখানে ঘোস্ট হিসেবে প্লে করে রোল। তার সাথে রিলেশন ছিল বেলেম্পেরিয়ার। সে মারা যাওয়ার পর বেলেম্পেরিয়া প্রেমে পড়লো হোরাশিওর, বাট বেলেম্পেরিয়ার ভাই লরেঞ্জো এটা ভালোভাবে নিল না। পর্তুগিজ প্রিন্স বেলথেজার আর হচ্ছে লরেঞ্জো মিলে মেরে দিল হোরাশিওকে। হোরাশিও মারা যাওয়ার পর তার বাপ দুঃখে শোকে দুঃখে শেষ। বেলেম্পেরিয়া জানালো যে আমার ভাই আর বালথেজার মিলে মারছে। সে কিছুদিন ন্যায় বিচারের জন্য প্রার্থনা করে, বাট যখন সে ন্যায় বিচার পায় না, তখন সে কি করে, একটা প্লের আয়োজন করে। ওই প্লের মধ্যেই দেখা যায় কি, সে নকল অস্ত্রের জায়গায় আসল অস্ত্র ব্যবহার করে এদেরকে মেরে দেয়। এবং গল্পের পরে আমরা দেখতে পাই যে সবাই আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই মারা গেছে। এবং এই যে রিভেঞ্জ নেয়া হয়েছে, এটা দেখে আবার শুরুর যে রিভেঞ্জ ক্যারেক্টার, যে আমার ফিকশনাল চরিত্র যে, এবং ঘোস্ট অফ ডন আন্দ্রিয়া, সে হ্যাপি হয়। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে এখানে ভেঞ্জেন্স ইজ মাইন, তারপর ব্লাড ফর ব্লাড, হিরোনিমোর যে প্রতিশোধ স্পৃহা, হিরোনিমোর যে দুঃখ, ও আইস নো আইস বাইট ফাউন্টেন্স ফ্রড উইথ টিয়ার্স, হিরোনিমোর যন্ত্রণা লেমেন্ট, সি ও সি থাই সেইন হিরোনিমো, তার জাস্টিস সিকিং করা, জাস্টিস ও জাস্টিস, জাস্টিস জেন্টল কিং, এবং তার মধ্যে যে কনফিউশন, ম্যাডনেস, যে কনফিউশন, মিসচিফ, টর্মেন্ট, ডেথ অ্যান্ড হেল, এগুলো প্রকাশ পেল। এবং ফাইনালি আমরা দেখলাম যখন প্রতিশোধ কমপ্লিট হলো, তার মনের মধ্যে শান্তি আসছে, যে আমার একটা আশা ছিল, এন্ড হিয়ার মাই হোপ হ্যাথ এন্ড, এবং এটা কমপ্লিট হইল। হ্যাঁ, ট্র্যাজিক ক্লোজার হলো। হ্যাঁ, ওরা জানতো, মানে ও নাটকে আসলো কেন, এখন তোমার প্লটটা ওরকম। এই কারণেই নাটক, নাটক তো সবসময় আর লজিক মানে না। হ্যাঁ, ধরো তুমি কারো এগেনস্টে তুমি বিচার চাচ্ছ, কিন্তু কোনো প্রমাণ নাই। এখন আসামিরা যদি ওই সময় নিজেরাই দূরে দূরে থাকে বা নর্মাল রোল প্লে না করে, মানে চোর যদি, চুরির কোনো প্রমাণ নাই কিন্তু যাকে আমি দোষী ভাবতেছি সে যদি চোরের মতো আচরণ করে, সে তো ধরা পড়ে যাবে। তো তারা নাটকে পার্টিসিপেট করছিল নর্মাল থাকার জন্য। তারা মনে করছে যে যদি আমি নাটকে পার্টিসিপেট না করি, তাহলে হয়তো মানুষজন ভেবে নিবে যে আমরা আসলেই মারছি। হ্যাঁ, যে আমরা ধরা পড়ে যাব, তো আমরা নর্মাল প্লে করি, যে নর্মাল মানুষ হলে এটাই করতো। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে গিয়ে যে ঝামেলা হয়। এবং আতিক যেটা বলছে এইটা একদম পারফেক্ট কথা, যে বেলথারের সঙ্গে বিয়ের আয়োজন করে, ওখানের মধ্যেই মূলত নাটকটা আয়োজিত হয়। হ্যাঁ, সবাই মারা গেল হচ্ছে গিয়ে তোমার নাটকে, মানে নাটকটা যে প্লে করা হয়েছিল, নাটকের মধ্যে এটা একটা যুদ্ধের নাটক।
এখানে হচ্ছে ফেক অস্ত্র ব্যবহার করার কথা, বাট ফেক অস্ত্র ব্যবহার না করে তারা আসল অস্ত্র ব্যবহার করছে, এবং ওই আসল অস্ত্র দিয়ে হিরোনিমো লরেঞ্জো এবং বেলথাজারকে খালাস করে দিছে। এবং এটা দেখে বেলেম্পেরিয়া আত্মহত্যা করছে। পরে হিরোনিমো সে নিজেও সুইসাইড করে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তোমাদের এখানে প্লে উইদিন প্লে এর মধ্যে আমি ছোট্ট করে লিখে রাখি যে এখানে হচ্ছে বেলেম্পেরিয়া পেরিয়া প্লাস বালথাজার বিয়েতে নাটক, নাটক আয়োজন। হুম। তাহলে হচ্ছে আমাদের মনে রাখতে হবে কি, যে এটা থমাস কিরের রিভেঞ্জ ট্র্যাজেডি। এটা হিরো হচ্ছে হিরোনিমো, হিরোনিমোর ছেলে হোরাশিও, হিরোইন হচ্ছে বেলেম্পেরিয়া, ভিলেইন হচ্ছে লরেঞ্জো এবং বেলথাজার। ওপেনিং এ ক্যারেক্টার আমরা দেখলাম ঘোস্ট অফ আন্দ্রিয়া অ্যান্ড রিভেঞ্জকে। এটা প্লে উইদিন প্লে আছে এখানের মধ্যে। এটা এলিজাবেথিয়ান এইজের এবং ফার্স্ট গ্রেট ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি নামে এটা হচ্ছে পরিচিত। তাহলে এই হচ্ছে আমাদের স্প্যানিশ ট্র্যাজেডি থমাস কিরের। ক্যারেক্টার এবং কোটেশন ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারছি, কাহিনীটা বোঝা গেছে, ক্যারেক্টার গুলো মনে থাকবে। ওকে, ধরো এখানের আমাদের লিটারেরি ক্লাসিক সিরিজের উদ্দেশ্যই হচ্ছে মূলত কাহিনী তো আমরা জানবো, এবং বিস্তারিত আলাপের উদ্দেশ্য হচ্ছে ক্যারেক্টার গুলো যাতে তোমরা না ভুলো। ডিটেল বললে ক্যারেক্টার একটু মাথায় থাকে, একদম গদবাঁধা মুখস্থের চেয়ে। এবার আমরা আসবো হচ্ছে, আচ্ছা জোরে বললে ভালো হইতো। আচ্ছা, আমার কি ভয়েস কম শোনা যাচ্ছে, রাহাত? হুম, আচ্ছা আচ্ছা, বলবা। রাহাত কি চ্যালেঞ্জ মনে করছো, জানাবা, সমস্যা নাই। এবার আসছে আমরা আরেকটা টাইমলেস ক্লাসিক। ও, লাস্ট স্লাইডে হচ্ছে গিয়ে তোমাদের দেখাইছি আমাদের যে প্লে উইদিন প্লে যেটা, ওইটা, ওই প্লেটা মূলত আয়োজন করা হয়েছে তোমার বেলেম্পেরিয়া আর বালথেজার, এদের হচ্ছে বিয়ের আয়োজন হয়। ওই বিয়ের প্রোগ্রামে আমরা ফাংশন করি না, ওই ফাংশন হিসেবে নাটকটা আয়োজন করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ রাহাত, তোমার আমার এন্ড থেকে কিন্তু একদম ক্লিয়ার থাকার কথা, ঠিক আছে? তোমার হয়তো, তোমার অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়, এ কারণে হয়তো একটু কম শোনা যাচ্ছে আর কি। এবার আসি হচ্ছে ডক্টর ফস্টাস ক্রিস্টোফার মার্লোর, আমাদের আরেকটা বিখ্যাত ট্র্যাজেডি। ডক্টর, ও টাইমলেস কেন বলছি? টাইমলেস বলছি, টাইমলেস কখন বলি, যে আমি সময় দ্বারা যখন কাউকে ধরতে পারবো না, বাউন্ডারি দিতে পারবো না। এই যে ধরো ডক্টর ফস্টাস, এগুলো কখন হচ্ছে রচিত হয়েছে আমরা এখনো পড়ছি। হ্যাঁ, যে এটা আসলে কোনো টাইমের মধ্যে কিন্তু আমরা ফেলতে পারি না। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সাবিহা আছে, ও পোস্ট করেছিল। তো ডক্টর ফস্টাস এইটা একটা বিখ্যাত ট্র্যাজেডি, এবং আমরা যদি এলিজাবেথান এইজের কথা বলি, সেটার একটা শ্রেষ্ঠ নাটকগুলোর মধ্যে একটা ক্রিস্টোফার মার্লোর। এটা হচ্ছে একজন অসাধারণ মেধাবী মানুষ, ডক্টর ফস্টাসের গল্প, যে হচ্ছে তার ভোগবিলাসের লোভে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। এবং এই নাটকটা রেনেসা পিরিয়ড, রেনেসা কিন্তু হচ্ছে আম, মূলত আমাদের ইংরেজি ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, আমরা ওখানে দেখি যে মানুষের মধ্যে শুরুর দিকে বেশ একটা ধর্মীয় গোঁড়ামি ছিল, চার্চের প্রাধান্য ছিল, মানুষ সবগুলো জাজ করত পাপ পুণ্য দিয়ে, এবং ধর্মটাই মূল উদ্দেশ্য ছিল সবকিছুরই, এবং সাহিত্যের ক্ষেত্রেও তাই। বাট রেনেসা পিরিয়ডে এসে মানুষ আসলে নলেজের দিকে ধাবিত হয়, নলেজ, আর্ট, হ্যাঁ, এগুলোর দিকে। তো ওই টাইমটাকে আমরা মূলত রেনেসা বলি, যেখানে মানুষ নবজাগরণ, রেনেসার অর্থ হচ্ছে গিয়ে নবজাগরণ, রিভাইভাল, রিভার্ট, এবং মানুষের যে নলেজের প্রতি মানুষের যে দুর্বার একটা আকাঙ্ক্ষা, এইটা এখানে তুলে ধরা হয়। হ্যাঁ, এই ডক্টর ফস্টাসে। এবং ডক্টর ফস্টাসকে রেনেসা হিরো নামেও ডাকা হয় কিন্তু, রেনেসা হিরো, রেনেসা হিরো।
ও আচ্ছা, শারমিন আগে পড়ো নাই। ওকে, এইটা তোমার ইংলিশ লিটারেচারকে বিভিন্ন এইজে ভাগ করছে। হ্যাঁ, যে তোমার ওল্ড এজ, তারপর হচ্ছে মিডল এজ, এলিজাবেথান এজ আছে, তারপর হচ্ছে তোমার মানে রেনেসা এজ বলা হয় অ্যাজ এ হোল। হ্যাঁ, রোমান্টিক এজ আছে। আচ্ছা, আমি নেক্সট সেশনের আগে আমি তোমাদের একদম লিস্টটা পড়াই দিব, 5 মিনিট। হ্যাঁ, পুরোটাই। তো এগুলো, এজ গুলো ভাগ করা হয়েছে মূলত তোমার বিভিন্ন টাইমলাইন ধরে। হ্যাঁ, যে আমার পুরনো ইতিহাস, তারপর হচ্ছে মধ্যযুগীয়, তারপর এই যে ধরো এলিজাবেথের পিরিয়ড আসলো, এলিজাবেথান এজ বলছি। এই যে রেনেসা পিরিয়ডের কথা বলি, রেনেসা যুগ আসলো। এরপর আস্তে আস্তে তোমার আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলি, রোমান্টিক পিরিয়ড বলি, তারপর হচ্ছে মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এরকম অনেকগুলো ভাগে ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো এখানে মূলত তোমার এলিজাবেথান এজ বলছি, এলিজাবেথের নাম অনুযায়ী এটা করা হয়েছে। ভিক্টোরিয়ান পিরিয়ড আছে। আর রেনেসা যুগ বলছি হচ্ছে যখন মানুষজনের মানে পুরো ইউরোপ জুড়ে যখন জ্ঞান বিজ্ঞানের চর্চাটা ছড়িয়ে যায়, ওটাকে আমরা রেনেসা পিরিয়ড বলছি। হ্যাঁ, তো এই রেনেসা হিরো হচ্ছে ডক্টর ফস্টাস। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন যদি দেখি, ক্রিস্টোফার মার্লোর এলিজাবেথান এইজের, এটা একটা ট্র্যাজেডি, ট্র্যাজিক ড্রামা। হ্যাঁ, কোন জনরা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার সোর্স হচ্ছে জার্মান ফস্ট লিজেন্ড, এটা জার্মান একটা গাথা। ডক্টর ফস্টাস হচ্ছে হিরো, ভিলেন হচ্ছে মেফিস্টোফিলস অথবা লুসিফার, এবং মেইন থিম এখানে যেটা দেখায় যে আমার অ্যাম্বিশন, নলেজ, পাওয়ার এবং ড্যামনেশন। হ্যাঁ, যে আমি পাওয়ার পাওয়ার পর হচ্ছে গিয়ে যে আমার সালভেশন হলো, আমি ফিল করতে পারলাম যে আমার এটা ঠিক হয় নাই, আমার যে অনুতাপটা, হ্যাঁ, এটাকে আমরা ড্যামনেশন বলছি। হ্যাঁ, যে কাউকে কন্ডেম করা, আমরা বলি না যে কন্ডেম করছে, এটাকে আমরা ড্যামনেশন বলতে পারি, যে অভিশাপ দেওয়া। এটা হচ্ছে গিয়ে এটার মেইন থিম। হ্যাঁ, তো ডক্টর ফস্টাসটাকে, ডক্টর ফস্টাস হচ্ছে উনি গুটেনবার্গ ইউনিভার্সিটির একজন বিখ্যাত পণ্ডিত, সব ক্ষেত্রেই দক্ষ, সব সেক্টরেই সেরা। কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে নর্মাল নলেজ যে আছে এটা তাকে আর সন্তুষ্ট করতে পারছে না। উনি আরো বেশি চান, আরো বেশি পাওয়ার চান, আরো বেশি নলেজ চান। হ্যাঁ, এখন এই যে তার চিন্তা, এখান থেকে সে অন্য পথে ধাবিত হয়ে যায়। তার মাথায় আসে যে মেডিসিন তাকে অমর করতে পারবে না, ল তাকে সর্বশক্তিমান করতে পারবে না, অথবা ধর্ম তাকে সীমাবদ্ধ করে তোলে। তখন সে বেছে নিল যে আমি তাহলে কি করব, আমি যদি দুনিয়ার সবকিছু চাই, তাহলে আমার নেক্রোম্যান্সি বা ব্ল্যাক ম্যাজিক ছাড়া কোনো উপায় নাই। শয়তানি জাদুবিদ্যায় আমাকে পারে আমার এই সমস্ত পাওয়ার দিতে। এবং ফস্টাস কি করলো, জাদুবিদ্যার মাধ্যমে একটা দানব বা শয়তানকে সে আহ্বান করে। হ্যাঁ, তার নাম হচ্ছে মেফিস্টোফিলস। সে কে? সে হচ্ছে লুসিফারের প্রতিনিধি। লুসিফার হচ্ছে কি, বাইবেলে শয়তানকে পোট্রে করা হয়েছে লুসিফারের মাধ্যমে, শয়তান। তাহলে শয়তানের প্রতিনিধি হচ্ছে এই মেফিস্টোফিলিস। এবং ফস্টাস তাকে দেখে আনন্দিত হয়েছে যে ঠিক আছে, আমি মেফিস্টোফিলসকে পাইছি, এখন তাকে দিয়ে আমি কাজ করব, সার্ভেন্ট অফ লুসিফার। হ্যাঁ, কিন্তু মেফিস্টোফিলস এট দ্য সেম টাইম সে বলছে যে তুমি যদি জাদুবিদ্যা করো, তুমি যদি শয়তানি পথে যাও, তোমার যে সাফারিংস, এটা কিন্তু খুব ভয়ানক হবে। সে তুলে ধরছে যে নরকে কি ধরনের ভয়ানক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তাহলে মেফিস্টোফিলস হচ্ছে সার্ভেন্ট, সার্ভেন্ট অফ লুসিফার, যে নরকের যে ভয়াবহতাটা এটা সে তুলে ধরছিল। কিন্তু ওই যে মানুষের সীমাহীন লোভ মানুষকে অন্ধ করে ফেলে, ফস্টাস লুসিফারের সঙ্গে চুক্তি করে। চুক্তির শর্ত হচ্ছে গিয়ে যে 24 বছর সে অসীম ক্ষমতা জাদুশক্তি পাবে, বিনিময়ে তার আত্মা 24 বছর পর সে লুসিফারকে দিয়ে দিবে। এবং সে নিজের রক্ত দিয়ে চুক্তিপত্রে সে স্বাক্ষর করে। চুক্তি করার পরও ফস্টাস বারবার সতর্কবার্তা পান তার গুড অ্যাঞ্জেল, আমরা বলি না যে বাম কাঁধের ফেরেস্তা ডান কাঁধের ফেরেস্তা, গুড অ্যাঞ্জেল তাকে বলে যে তুমি
অনুতপ্ত হও, তুমি এটা ঠিক করছো না। আর ইভিল অ্যাঞ্জেল তাকে বলে যে না, তুমি যা করতেছো রাইট, তুমি আরো ভোগ বিলাস করো, আরো পাওয়ার সিক করো। এই দুই অ্যাঞ্জেল আসলে ফস্টাসের অন্তর্দ্বন্দ্বের প্রতীক। আমাদের মানুষের মধ্যে যে ভালো মন্দ, এটা যে সবসময় প্রতিনিয়ত আমাদের ফাইট করে, হ্যাঁ, এই জিনিসটাকে মূলত পোট্রে করা হয়েছে এটা দ্বারা। তো ফস্টাস মনে করেছিলেন যে এই যে 24 বছর সে বিশ্ব শাসন করবে, নতুন জ্ঞান আবিষ্কার করবে, মহাবিশ্বের রহস্য জানবে, কিন্তু ওই যে মানুষ যখন সীমাহীন শক্তি পায় না, তখন দেখা যায় কি সে আলটিমেটলি কাজের কাজ কিছু করে নাই। সে করছে কি, সে পোপদের সঙ্গে মজা করছে, বিনোদন নিছে। হ্যাঁ, হেলেন অফ ট্রয়কে ডেকে এনে সে, মহান সুন্দরী তো সে, তাকে ডেকে আনছে, মানে 24 বছরের পাওয়ার দিয়ে যা যা করা যাইতো সেটাকে সে একদম নষ্ট করছে, পাওয়ারটাকে। এবং হেলেন অফ ট্রয়ের কথা বলছিলাম, হেলেন অফ ট্রয়ের আত্মাকে হচ্ছে গিয়ে সে আহ্বান করে। আহ্বান করার পর তোমার হেলেন তো অনিন্দ সুন্দরী ছিল, সে তাকে দেখে বলছিল যে ওয়াজ দিস দ্য ফেজ দ্যাট লঞ্চ 1,000 ships অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার অফ আইলিয়াম। হ্যাঁ, যে ট্রয় নগরী, বলা হয় যে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে এই হেলেনের কারণে, যে একই সেই মুখ যার জন্য হাজার জাহাজ যুদ্ধে গিয়েছিল এবং ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। মানে প্রথম যখন সে হেলেনকে দেখে তখন সে এই কথাটা বলে। আরেকটা বিখ্যাত লাইন আছে হেলেনকে দিয়ে যে সুইট হেলেন, হ্যাঁ, মেক মি ইমমর্টাল উইথ এ কিস, মর্টাল উইথ এ কিস, যে আমাকে চুমুকে অমর করে দাও। হ্যাঁ, মূল কাহিনী মানে যুদ্ধের ব্যাপার তো আছেই, হেলেন একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে সুইট হেলেন মেক মি ইমমর্টাল উইথ এ কিস। তো যেটা হলো যে এভাবে আসলে 24 বছর কেটে যায়। ফস্টাস বুঝতে পারেন যে সে আত্মা বিক্রি করে ভুল করছে, তার সময় শেষ, এবং সে মানে ভয়ঙ্কর আতঙ্কে পড়ে যায়। হ্যাঁ, এবং আতঙ্কে পড়লে যেটা হয় যে তখন আমরা মানে রিপেন্ট করতে থাকি। ফস্টাস সময়কে থামিয়ে দিতে চান। উনি আর্তনাদ করে বলেন যে ও লেন্টেলেন্টে কিউরিট নকটিস ইকুই, মানে এটা হচ্ছে একদম মেইন ইয়ের কোট দিলাম, যে অর্থাৎ হে রাতের ঘোড়াটা ধীরে চলো, কারণ সময় শেষ হলেই তাকে নরকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, সে হচ্ছে ঈশ্বরের কাছে ক্ষমা চাই। সে যিশুর কাছে বলে যে তোমার রক্তের রক্তবিন্দুর অর্ধেক ফোঁটা পেলেও আমি মুক্ত হয়ে যাই, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। কিন্তু লাভ হয় না, অনেক দেরি হয়ে যায়। সে বলে সবার লাস্টে যে আই উইল বার্ন মাই বুকস, আমি আমার জাদুবিদ্যার বই পুড়িয়ে ফেলবো। কিন্তু তখন আর কোনো লাভ হয় না। হ্যাঁ, এবং আমরা দেখতে পাই যে মধ্যরাতে শয়তান এসে ফস্টাসকে নরকে নিয়ে যায়, এবং পরদিন তার বন্ধুরা তার ছিন্ন ভিন্ন দেহ খুঁজে পায়। তাহলে আমরা এখানে দেখলাম যে মেজর ক্যারেক্টার যে ডক্টর ফস্টাস, সে মূলত এম্বিশন এবং হিউম্যান ডিজায়ারের প্রতীক। মেফিস্টোফিলস হচ্ছে ডেভিলস এজেন্ট। লুসিফার মেইন শয়তান। গুড অ্যাঞ্জেল ইভিল অ্যাঞ্জেল দেখলাম আমরা। ফস্টাসের একটা সার্ভেন্ট ছিল, তার নাম হচ্ছে ওয়েগনার। আর হেলেন অফ ট্রয় সে বিউটি এবং টেম্পটেশনের প্রতীক। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাকে মেজর ক্যারেক্টার গুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় ধরো আসলো যে মেফিস্টোফিলস এই ক্যারেক্টারটা কোথাকার, অথবা আসতে পারে হচ্ছে ওয়েগনার এই ক্যারেক্টার কোথাকার। হ্যাঁ, এভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসে। চলো কোটেশন দেখি। তো ফস্টাসের যে সীমাহীন ক্ষমতা, তার যে আকাঙ্ক্ষা, এইটা হচ্ছে গিয়ে তোমার এ সাউন্ড ম্যাজিশিয়ান ইজ এ মাইটি গড। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে তোমার একটা ইম্পর্টেন্ট কোটেশন। তার যে জাদুবিদ্যার প্রতি তার যে ফ্যাসিনেশন, এইটা নিয়ে হচ্ছে তোমার মেইন তার ইয়েটা ছিল, মানে তার যে কি লেভেলের ফ্যাসিনেটেড ছিল, এইটা তার এখানে ফুটে ওঠে। হ্যাঁ, সাউন্ড ম্যাজিশিয়ান ইজ এ মাইটি গড। ওয়াজ দিস দ্য ফেজ দ্যাট লঞ্চড 1,000 শিপ অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার অফ আইলিয়াম। হ্যাঁ,
হেলেনের সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে এটা সে বলছে। এইটা আমরা অলরেডি দেখছি। দ্য রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ, যে পাপের পরিণতি হচ্ছে মৃত্যু, এটা একটা সতর্কবাণী। হেল, হেল সম্বন্ধে বলছিল যে হোয়াই দিস ইজ হেল, নর এম আই আউট অফ ইট। নরক নিয়ে যখন ধারণা দিচ্ছিল মেফিস্টোফিলস, তখন সে এটা বলছিল যে এটাই নরক এবং আমি এর বাইরে নই, নরকের মানসিক যন্ত্রণার ধারণা দেওয়ার সময়। এরপর হচ্ছে ফাইনাল ডেসপায়ার, যে মাই গড লুক নট সো ফার্স্ট অন মি, এত কঠোর ভাবে আমার দিকে তাকাবেন না, এত নির্দয় হবেন না। যখন সে একদম মানে বুঝতে পারছে যে আমি তো আকামটা করে ফেলছি, এখন তো আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, এবং ফাইনাল রিগ্রেট, আই উইল বার্ন মাই বুকস, শেষ অনুশোচনা। হ্যাঁ, তাহলে আমরা কিছু ইম্পর্টেন্ট কোটেশন দেখলাম। এখন আমরা যদি 1 মিনিট রিভিশনের দিকে আগাই, যে ডক্টর ফস্টাস ক্রিস্টোফার মার্লোর একটা মাস্টারপিস। ফস্টাসকে বলা হতো রেনেসান্স ম্যান বা রেনেসান্স হিরো। হ্যাঁ, ওভার রিচার হিরো, নিজের সীমা অতিক্রম করতে চাই। মেফিস্টোফেলস হচ্ছে লুসিফারের সার্ভেন্ট, লুসিফার হচ্ছে কিং অফ হেল, এবং ফস্টাস হচ্ছে 24 বছরের জন্য তার সোলকে সেল করে দেয় এবং তার নিজের ব্লাড দিয়ে সে আসলে কন্ট্রাক্ট সাইন করছিল। আমরা এখানে গুড এঞ্জেল ব্যাড এঞ্জেলকে দেখেছি, যে গুড এঞ্জেল আমাদের কনসেনসাস, যে আমাদের কনসাইন্স, যে বিবেক। হ্যাঁ, আর ইভিল এঞ্জেল হচ্ছে আমাদের টেম্পট করে, আমাদের অভিশাপ। ইভিল এঞ্জেল ওল্ড ম্যান, এখানে একটা ক্যারেক্টার আছে যে ফেইথ এন্ড রিপিটেন্সের কথা বলে। হেলেন অফ ট্রয়, ও এগনারের কথা দেখছি, ফস্টার সার্ভেন্ট। সেটিংস হচ্ছে এটা জার্মানির গুটেনবার্গের ঘটনা, এটা ট্র্যাজিক ড্রামা, এবং এটা এলিজাবেথান এইজের একটা ইম্পর্টেন্ট তোমার রচনা। হ্যাঁ, তাহলে আমাদের আরেকটা ক্লাসিক আমরা দেখলাম, ডক্টর ফস্টাস। ক্যারেক্টার গুলো অবশ্যই মনে রাখতে হবে, আর কোটেশন গুলো, সাউন্ড ম্যাজিশিয়ান ইজ এ মাইটি গড, ওয়াজ দিস দ্য ফেজ দ্যাট লঞ্চড এ থাউজেন্ড শিপ অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার অফ সাইলিয়াম, দ্য রিওয়ার্ড অফ সিন ইজ ডেথ, হোয়াই দিস ইজ হেল নর এম আই আউট অফ ইট, আর মাই গড লুক নট সো ফার্স অন মি, আই উইল বার্ন মাই বুকস। এগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট কোড। হ্যাঁ, আর তানভীর, তোমার 7 ডেডলি সিন আছে, এটা আমরা আরেকটা টপিক আমাদের আছে, এটা শেষ করে দেন হয়তো আলোচনা করা যায় বা অন্য কোনো ক্লাসে। আমরা এখন হচ্ছে মেইন ইয়েতে থাকি, অন্য টপিক নিয়ে আলোচনা করে দেখবো যে আমরা খেই হারাই ফেলবো আর কি। হ্যাঁ, সুমা এটা রাইট কথা বলেছো, যে আমরা আসলে সময় চলে গেলে বাস্তবে আমরা পস্তাই, এটা আমাদের নিজের লাইফের সঙ্গে মিলে যায়। তাহলে আমরা ডক্টর ফস্টাস ক্লিয়ার, পারা যাবে ফস্টাস সম্বন্ধে, আমরা বুঝছি ক্যারেক্টার গুলো, কোটেশন। ওকে, ঠিক আছে। এবার আমরা যাব আরেকটা ক্লাসিক, সেটা হচ্ছে হ্যামলেট। ইন্সপায়ার্ড বাই হুইচ, ইন্সপায়ার্ড বাই কোনটা থেকে ইন্সপায়ার্ড হয়েছিল হ্যামলেট, নাকি বলেন প্রথম প্রশ্ন? স্প্যানিশ ট্র্যাজেডি, গুড। স্প্যানিশ ট্র্যাজেডি থেকে উদ্বুদ্ধ হয়েছে। আমরা হ্যামলেট পড়াই, তারপর হচ্ছে আমি প্রশ্ন ধরে শেষ করব। 7টা বাজছে অলরেডি, বেশিক্ষণ লাগবে না, 10 to 15 মিনিটস। ওকে, তাহলে এই যে হ্যামলেট, হ্যামলেট হচ্ছে, আমরা যদি ওয়ার্ল্ডের ক্লাসিক গুলো বিবেচনা করি, এটা ওয়ান অফ দ্য বেস্ট ট্র্যাজেডি এবং শেক্সপিয়ারের মাস্টারপিস বলা যায়। হ্যাঁ, মাস্টারপিস আরো আছে তার, বাট ওয়ান অফ দ্য মাস্টারপিস বলা যায়, দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি এভার রিটেন অনেকে বলেন। এখানে মানুষের যে কনফিউশন, নৈতিক সংকট, প্রতিশোধ, পাগলামি, মৃত্যু চিন্তা, সবকিছু মিলাই একটা অসাধারণ এটা নাটক। তাহলে এটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড অথবা জ্যাকোবিয়ান ট্রানজিশন মোমেন্টের, মানে দুই যুগের সন্ধিক্ষণের একটা ব্যাপার। এটা রিভেঞ্জ ট্র্যাজেডি। এই ঘটনাটা হচ্ছে ডেনমার্কের ঘটনা, সেটিংস হচ্ছে ডেনমার্ক। প্রিন্স হ্যামলেট হচ্ছে হিরো, এবং মেইন থিম হচ্ছে এটা রিভেঞ্জ, ম্যাডনেস, মোর্টালিটি, মূলত রিভেঞ্জটা। তো নাটকের শুরু হচ্ছে ডেনমার্কের এলসিনোর ক্যাসেল। প্রহরীরা একটা আত্মা দেখতে পাই, এই আত্মাটা হচ্ছে গোস্ট অফ কিং হ্যামলেট, হ্যামলেটের মৃত পিতার আত্মা। এবং এই ঘোস্ট হচ্ছে পুরো নাটকের কেন্দ্রীয় ঘটনার সৃষ্টি করে।
তো এখানে ক্যারেক্টার হচ্ছে হ্যামলেট। হ্যামলেট হচ্ছে ডেনমার্কের যুবরাজ, কিং হ্যামলেট, হ্যামলেটের বাবা। চাচা, হ্যামলেটের চাচার নাম হচ্ছে ক্লডিয়াস। হ্যামলেটের মা হচ্ছে গিয়ে গার্ট্রুড। হ্যামলেটের প্রেমিকা ওফেলিয়া। ওফেলিয়ার বাবা হচ্ছে পোলোনিয়াস। ওফেলিয়ার ভাই লিয়ার্তাস। হ্যামলেটের বন্ধু হোরাসিও। হোরাসিও আমরা কোথায় দেখে আসছি? আরেকটা ক্যারেক্টার, হোরাসিওকে আমরা কোথায় দেখে আসছি? হোরাসিও স্প্যানিশ ট্র্যাজেডিতেই, হ্যাঁ। আর ঘোস্ট এটা কিং হ্যামলেটের আত্মা। আর 14 এটা হচ্ছে প্রিন্স অফ নরওয়ে। এগুলো হচ্ছে আমার মেইন ক্যারেক্টার। যেটা গ্যাঞ্জাম সেটা হচ্ছে গিয়ে যে তোমার হ্যামলেট বাইরে পড়তে গেছে। তো সে খবর পাইছে যে তার বাবা হঠাৎ করে মারা গেছে। এটা সে হ্যামলেট খবর পায় এবং খবর পেয়ে সে আসে। আসার পর সে দেখলো যে তার মা গার্ট্রুড তার চাচা ক্লডিয়াসকে বিয়ে করে বসছে। এই ঘটনায় হচ্ছে গিয়ে তোমার হ্যামলেট গভীরভাবে ব্যাহত হয়, হ্যাঁ। এবং তখন সে একটা আসলে কোটেশন বলে যে ফ্রেলটি, থাই নেম ইজ উইম্যান। মানে এই যে নারীর ছলনা, যে এটা সে মেনে নিতে পারে না যে হাই এই তাহলে হচ্ছে নারী, ব্যাপারটা এরকম মিনিংটা। তখন সে এটা বলে তার এর মার ব্যাপার দেখেছে, তার বাবা মারা গেল, তখন সে এ করলো। এক রাতে ঘোস্ট হ্যামলেটের সামনে আসে। ঘোস্ট জানায় যে আই ওয়াজ মার্ডার্ড, যে ক্লডিয়াস তাকে বিষ প্রয়োগে হত্যা করছে, মানে তার চাচা তাকে বিষ দিয়ে মারছে। এবং ঘোস্ট বলে হ্যামলেটকে যে রিভেঞ্জ মাই ফাউল অ্যান্ড মোস্ট আনন্যাচারাল মার্ডার, যে আমার হত্যার প্রতিশোধ নাও। তাহলে আমরা দেখো এসমিনিস ট্র্যাজেডির সঙ্গে মিল, মানে প্লটটা কাছাকাছি না, যে ওখানে হোরাশিওকে মারছে, হ্যাঁ, পরে যেমন হচ্ছে বেরেম্পেরিয়া জানাইছে, এখানে সত্যটা জানাইছে হচ্ছে ঘোস্ট। কেন মারছে? কারণ ওই যে গাট্রুড রিলেশন তার মায়ের সঙ্গে, তার চাচা, পরে তো মেরে এদিকে সম্পত্তিও পাচ্ছে, এদিকে রানীও, ক্ষমতা, সব মিলাই লাস্ট পাওয়ার এভরিথিং। তখন হচ্ছে গিয়ে হ্যামলেটের ঘোস্ট হ্যামলেট বলল যে তার ছেলেকে যে আমার হত্যার প্রতিশোধ নাও, হ্যাঁ। এখন তার বাবা তো বলছে এটা ভূত হয়ে। এখান থেকে কনফিউশন শুরু। হ্যামলেট প্রতিশোধ নিতে চায় কিন্তু সে নিশ্চিত হতে চায় ঘোস্ট কি সত্যি বলছে নাকি ক্লডিয়া সত্যি বলছে। এই চিন্তা এবং দ্বিধাই হ্যামলেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা এই কনফিউজিং স্টেট ডিলেমা দেখছিলাম কার মধ্যে? আমরা দেখছিলাম হিরোনিমোর মধ্যে, হ্যাঁ। তাহলে হ্যামলেট এর মধ্যেও আমরা কিন্তু সেম দেখতে পাই কনফিউশনটা, হ্যাঁ। তো যখন সে বুঝতে পারছে যে তার বাবা আসলে মার্ডার হয়েছে এবং তার চাচা মারছে, তখন হেমলেট হচ্ছে অভিনয় শুরু করছে। সে পাগলের সেজে থাকে, এটাকে আমরা বলতে পারি অ্যান্টিক ডিসপোজিশন। এবং এর মাধ্যমে হচ্ছে সে ক্লডিয়াসের উপর নজর রাখতে থাকে, মানে সে পাগলের ভেষ ধরছে। এবং এখানেও সেম জিনিস হয় যে দ্য প্লে উইদিন প্লে, হ্যামলেট একটা নাটকের আয়োজন করে। নাটকের নাম হচ্ছে কি দ্য মাউস ট্র্যাপ। এখানে কিং হ্যামলেটের হত্যার ঘটনা অভিনয় করাই দেখানো হয়। মানে ওর বাবাকে যেভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, ওই জিনিসটাই একদম হচ্ছে গিয়ে অভিনয় করে দেখানো হয়েছে। এবং নাটকটা দেখে ক্লডিয়াস আতঙ্কিত হয়ে বের হয়ে যায় এবং হ্যামলেট বুঝে যায় যে ক্লডিয়াসই মনে হয় খুনি। আচ্ছা, একটা মিনিট, হ্যাঁ সরি। আচ্ছা, তাহলে হ্যামলেট বুঝে যায় অ্যাক্টিভিটি দেখে, মানে যখন মানে চোর নিজের একটা দেখে যে হাই হ্যাঁ আমি তো ধরা খেয়ে গেছি, তাহলে তো তখন সে এটা বুঝে যায়। হায়দার, এটা নিয়ে তো মুভিও হয়েছে বলিউডে হায়দার নামে। এখন হেমলেট একদিন তার মায়ের কক্ষে যায়। তার টার্গেট ছিল হচ্ছে গিয়ে ক্লডিয়াসকে হত্যা করা, কিন্তু ক্লডিয়াসের জায়গায় সে পোলোনিয়াসকে হত্যা করে ফেলে। এটা হচ্ছে গিয়ে নাটকের টার্নিং পয়েন্ট। আচ্ছা, পোলোনিয়াসকে মনে আছে? মানে ক্যারেক্টার গুলোর নাম অবশ্য একবার বলছি শুধু তোমাদের। পোলোনিয়াস হচ্ছে গিয়ে তার গার্লফ্রেন্ড ওফেলিয়ার বাবা।
ওফেলিয়ার ফাদার। হ্যাঁ, তো পোলোনিয়াস যখন মারা গেছে তখন ওফেলিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, সে পানিতে ডুবে হচ্ছে মারা যায়। হ্যাঁ, তাহলে ওফেলিয়াও গন। এবং ওফেলিয়ার বাবা, ওফেলিয়ার ভাই লিয়ারতেস ফ্রান্স থেকে ফিরে আসে, সে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। হ্যাঁ, তার বাবাকে যেহেতু মারছে, ভুলে হোক শুদ্ধ হোক, সে প্রতিশোধ নিবে। এবং ক্লডিয়াস যখন দেখতেছে যে হ্যামলেট তো তার পিছনে পড়ে গেছে, হ্যাঁ, পোলোনিয়াস কি করতেছিল মায়ের রুমে, হয়তো আমরা কথা বলতে গেছে। হ্যাঁ, তো ক্লডিয়াস হচ্ছে এবং লিয়ারটেস মিলে হচ্ছে হ্যামলেটকে হত্যার প্ল্যান করে। তারা বিষাক্ত তরবারি ব্যবহার করে এবং বিষ মিশ্রিত পানীয় প্রস্তুত করে, মানে মার্ডার করে ফেলবে এরকম একটা প্ল্যান। তো এটা যেটা দেখা যায় যে হয়ে যায় বুমেরাং। হ্যামলেট এবং লিয়ারটেসের মধ্যে হচ্ছে একটা ব্যাটেল শুরু হয়, এবং ব্যাটেলের এক পর্যায়ে ওই বিষাক্ত পানীয়টা গার্ট্রুড হচ্ছে গিয়ে পান করে মারা যায়। লিয়ারটেসও আহত হয় এবং হ্যামলেটও আহত হয়, এবং মৃত্যুর আগে লিয়ারটেস হচ্ছে সত্য প্রকাশ করে। হ্যাঁ, ফৌজিয়া, তুমি কি ইংলিশ লিটারেচার স্টুডেন্ট? সব কাহিনী একদম পুঙ্খানুপুঙ্খ জানা আছে, দ্যাটস গুড। তাহলে আমার লিয়ারটেসও ইনজুর্ড, আমার হ্যামলেটও ইনজুর্ড। হুম, সত্য হচ্ছে গিয়ে যে মার্ডারের ব্যাপারটা, যে তোমার ক্লডিয়াস যে হত্যা করছে তার বাবাকে, এই ইনফরমেশনটা। হুম, পরে যেটা হয় যে না, হ্যামলেট আরো কনফার্ম হয়ে যায় যে ক্লডিয়াসই আসলে মারছে, সে ক্লডিয়াসকে হত্যা করে এবং এর মাধ্যমে তার পিতার প্রতিশোধটা সম্পন্ন হয়, মানে কমপ্লিট। এবং অ্যাজ ইউজুয়াল ট্র্যাজিক এন্ডিং, সবাই মারা যায়, তবে হোরাশিও বেঁচে থাকে। এবং শেষে দেখা গেল যে নরওয়ের প্রিন্স ফর্টিন ব্রাস, সে ডেনমার্কের সিংহাসনটা লাভ করছে। এভাবে আমাদের এই যে হ্যামলেট, এটা কমপ্লিট হয়ে যায়। তাহলে গল্পটা যদি আরেকবার একটু রিপিট করি, যে আমার হ্যামলেট, তার বাবা কিং হ্যামলেট ডেনমার্কের রাজা ছিল। তো কিং হ্যামলেটকে হচ্ছে তার ভাই ক্লডিয়াস বিষ প্রয়োগে হত্যা করে, এবং হ্যামলেট এসে দেখে যে তার চাচা ক্লডিয়াস তার মা গার্ট্রুডকে বিয়ে করছে। হ্যাঁ, এবং এটা দেখে সে খুব ব্যথিত হয়, এবং এক রাতে তার বাবা তাকে স্বপ্ন দেখায় বা ভূত আকারে আসে, যে বলে যে না, আমার এই খুনের প্রতিশোধ নিতে হবে। তখন খুব কনফিউজড অবস্থায় চলে যায় যে আসলে সে কি করবে। পরে সে সে প্ল্যান করলো কি, যে না, আমি একটা নাটকের আয়োজন করি, মাউস ট্র্যাপ। ওখানের মধ্যে হচ্ছে আমি অভিনয় করে দেখাবো যে কিভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার অভিনয়টা দেখে যদি ক্লডিয়াসের চেহারার কোনো পরিবর্তন ঘটে, তাহলে আমি ধরে নিব যে না, ক্লডিয়াসই তাহলে সে মারছে। এবং তাই হয়। হ্যাঁ, তো এভাবে ঘটনা আগাতে থাকে। এর মধ্যে যেটা ঝামেলা হয় যে হ্যামলেটের মা গার্ট্রুড এবং হচ্ছে হ্যামলেট, তারা কথা বলছিল, এবং আড়ালে তার ওফেলিয়ার বাবা, যে কিনা হ্যামলেটের গার্লফ্রেন্ড, আড়ালে দাঁড়ায় তাদের কথা শুনছিল। এবং ভুলে ক্লডিয়াস মনে করে হচ্ছে পোলোনিয়াসকে হ্যামলেট মেরে দেয়। এখন পোলোনিয়াসকে যেহেতু মারছে, এই দুঃখে আবার ওফেলিয়া পাগল হয়ে যায়, সে মারা যায়। এবং ওফেলিয়ার ভাই লিয়ারটেস বাবার হত্যার প্রতিশোধের জন্য সে এবার হ্যামলেটকে মারার প্ল্যান করা শুরু করে ক্লডিয়াস সহ মিলে। তো যেটা হয় যে হ্যামলেট আর লিয়ারটেসের মধ্যে ডুয়েল শুরু হয়, মানে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার পর তোমার দুইজনে ইনজুর্ড হয়, হ্যামলেটও ইনজুর্ড হয়, লিয়ারটেসও ইনজুর্ড হয়। আর ওই যে তাকে মারার জন্য বিষাক্ত পানি বানাইছিল, ওই বিষাক্ত পানীয় পান করে উল্টা মরে যায় ওদিকে হচ্ছে গার্ট্রুড। হ্যাঁ, পরে লিয়ারটেস ইনজুর্ড, সে ইনজুর্ড অবস্থায় মারা যাবে। মারা যাওয়ার আগে সে পুরো প্লটটা ফাঁস করে দেয়। হ্যাঁ, তো ফাঁস করে দেওয়ার পর যেটা হয়, তখন আসলে হেমলেট বুঝতে পারে যে না,
আসলে আমি ঠিক ছিলাম, ক্লডিয়াসই মেইন দায়ী। সে তখন ক্লডিয়াসকে হত্যা করে, এবং হ্যামলেটও যেহেতু ইনজুর্ড ছিল, পরে সেও মারা যায়। এবং যেহেতু ট্র্যাজিক এন্ড, সবাই মারা গেল, আলটিমেটলি হোরাশিও বেঁচে থাকলো, এবং নরওয়ের প্রিন্স ফর্টিনবাস কাহিনীর শেষে ডেনমার্কের সিংহাসন সে লাভ করে। হ্যাঁ, ওফেলিয়া হচ্ছে হ্যামলেটের গার্লফ্রেন্ড, হিরোইন। পোলোনিয়াসকে মারছে হ্যামলেট। শারমিন, এই যে দেখো, ডেথ অফ পোলোনিয়াস। হ্যামলেট তাকে ক্লডিয়াস ভেবে হত্যা করে। হ্যাঁ, হ্যামলেট মারছে। তাহলে এই নিয়ে হচ্ছে আমাদের কাহিনী। এবার চলো আমরা একটু কোটেশন দেখি। টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, লাইফ ডেথ এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, মানে যখন তার বাবা তাকে স্বপ্ন দেখায় বা ভূত আকারে তার মধ্যে আসে, তখন হচ্ছে গিয়ে এই যে কনফিউজিং স্টেট, মারবে কি মারবে না। হোরাশিও হচ্ছে গিয়ে বন্ধু, হোরাশিও হচ্ছে হ্যামলেটের বন্ধু। ওই যে ও ক্লডিয়াসের সঙ্গে হইছে, তোমার বন্ধুত্ব করছে, একজোট হইছে, শয়তান শয়তান একজোট। তো শয়তানের তো ইনফরমেশন গুলো আরেক শয়তান জানবে, ব্যাপারটা ওরকম। রিভেঞ্জ, হিজ ফাউল অ্যান্ড মোস্ট আনন্যাচারাল মার্ডার, জঘন্য হত্যার প্রতিশোধ নাও। যে ভূত তাকে যে বলছিল, তার বাবা তাকে বলছিল এইটা। সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, এটা খুব বিখ্যাত একটা লাইন। মানে ডেনমার্কে হচ্ছে যে একটা গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ, এইটা পোট্রে করে যে সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক। হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, মানে হ্যামলেট হতাশাগ্রস্ত হয়ে কথা বলছিল যে হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, যে মানুষ কি করে। হ্যাঁ, উই নো হোয়াট উই আর, বাট নো নট হোয়াট উই মে বি। এটা ওফেলিয়া বলছিল, যে আমরা জানি আমরা কি, কিন্তু জানি না আমরা কি হতে পারি। হ্যাঁ, যে ফিউচার আমাদের কোথায় নিয়ে যেতে পারে আমরা আসলে জানি না। এবং হ্যামলেটের লাস্ট ওয়ার্ড হচ্ছে দ্য রেস্ট ইজ সাইলেন্স, দ্য রেস্ট ইজ সাইলেন্স। হোরাশিওকে হচ্ছে হ্যামলেট বলছিল যে দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ, হোরাশিও, দেন আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি, তোমার দর্শন এবং কল্পনার চেয়েও পৃথিবীতে অনেক বেশি রহস্য রয়েছে। এটা মূলত তার ঘোস্ট আকারে যখন তার বাবা আসে সামনে, তখন হচ্ছে গিয়ে এই কথাটা সে বলছিল। মানে এটা জিনিসটা অতি প্রাকৃত জিনিস, বিলিভ করবে কি করবে না। তখন সে বলছিল যে আমরা যেটা আসলে কল্পনা করি, আমাদের এটার চেয়েও আসলে পৃথিবীতে অনেক বেশি কিছু আছে। এটা হচ্ছে হ্যামলেট বলছিল হোরাশিওকে, এবং হোরাশিও হচ্ছে হ্যামলেটের ফ্রেন্ড, হ্যামলেটস ফ্রেন্ড। ফ্রেইলটি থাই নেম ইজ উইমেন, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট, মানে সংক্ষিপ্ততায় রসিকতার প্রাণ বলা হয় আর কি। যে যখন আমি একটা জোকস করব, মানে ছোট জোকস এর কথা বলা হয়েছে। দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক্স ইজ সো, যে ভালো মন্দ বলে পৃথিবীতে কিছু নাই, বাট আমি কিভাবে একটা জিনিসকে চিন্তা করছি বা নিচ্ছি, এটার উপরে আসলে ভালো মন্দ অনেকগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, এগুলো স্টোরি, ইন্সপায়ার্ড স্টোরি বলতে পারো। পোলোনিয়াস লিয়ারতেসকে বলছিল, পোলোনিয়াস হচ্ছে ওফেলিয়ার বাবা, লিয়ারতেস হচ্ছে ওফেলিয়ার ভাই, মানে বাপ ছেলের উপদেশ, খুব গুরুত্বপূর্ণ উপদেশ। নেইদার এ বোরোয়ার নর এ লেন্ডার বি, ফর লোন অফ লসেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড। এটা কি জানো, যে বাপ কাউকে ধার দিও না, ধার নিও না, মানে ধার দিলে বা নিলে বন্ধুত্ব বা সম্পর্ক নষ্ট হয়ে যায়। neither a borrower nor a lender be, for loan of losses both itself and a friend। হ্যাঁ, ফ্রেন্ডও হারাবে, ফ্রেন্ডও হারাবা। এবং when sorrows come, they come not single spice but in battalions। আমরা বলি না যে শালার কপাল এমন খারাপ
যে মানে দুঃখ একের পর এক যেন আসতেছে না, মানে একসাথে দৌড়ে আসা শুরু করছে, ব্যাপারটা এরকম ব্যাটালিয়ান ঝাঁক বেঁধে আসছে দুঃখ। হ্যাঁ, তো এখানকার কোটেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং বেশ জনপ্রিয় কিন্তু। হ্যাঁ, তাহলে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তারপর সামথিং ইজ রটেন ইন দ্য স্টেট অফ ডেনমার্ক, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ এ ম্যান, উই নো হোয়াট উই আর বাট নো নট হোয়াট উই মে বি, দ্য রেস্ট ইজ সাইলেন্স, দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন এন্ড আর্থ হোরাসিও দ্যান আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি, ফ্রেলিটি thy name is women, brevity is the soul of wit, there is nothing either good or bad, but thinking makes it so. Neither a borrower nor a lender be, for loan of losses, both itself and friend. When sorrows come, they come not single spice, but in battalions. তাহলে আমার 1 মিনিট রিভিশন, সেটা লংগেস্ট প্লে। প্রিন্স অফ ডেনমার্ক হচ্ছে হ্যামলেট, ক্লডিয়াস হচ্ছে হ্যামলেটের আঙ্কেল, গার্ট্রুড হ্যামলেটের মা, ওফেলিয়া হ্যামলেটস এর বিলভড গার্লফ্রেন্ড জিএফ, পোলোনিয়াস হচ্ছে ওফেলিয়ার বাপ, লিয়ারটেস হচ্ছে ওফেলিয়ার ব্রাদার, এই যে হ্যামলেটের বেস্ট ফ্রেন্ড হচ্ছে হোরাসিও, পটিনব্রাস প্রিন্স অফ নরওয়ে, প্লে উইদিন প্লে দ্য মাউস ট্র্যাপ, গোস্ট হচ্ছে কিং হ্যামলেট। এটা এলিস নর ক্যাসেলের ঘটনা ডেনমার্কের, এটা একটা রিভেঞ্জ ট্র্যাজেডি। হ্যাঁ, বোঝা গেছে হ্যামলেট। হ্যামলেট আমরা বুঝছি। আমি এখন প্রশ্ন ধরবো, তোমাদের পিডিএফ দেওয়া হবে, তখন তোমরা আবার দেখবা, ডোন্ট ওরি। হ্যাঁ, ওকে তন্ময়, হ্যাঁ এটা ভালো কথা বলছো। আচ্ছা, আমি ধারণা দিই, তারপর আমি একটু প্রশ্ন ধরবো। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমাদের 6M ক্লাব নিয়ে, যেটা আমরা যদি এটা হিস্ট্রি বলি, আমরা পিটু এর ব্যাপারে সবাই জানি বেশি, যে আমাদের পিটুএ আমরা বিসিএস এবং ব্যাংক জবস ওরিয়েন্টেড এক্সাম প্রিপারেশন এডটেক বলা যায়, এর পাশাপাশি আমরা প্রাইমারি এবং ইন্টারসিয়ার সার্ভিস আমরা প্রোভাইড করি। তো পিটু এর জন্ম হচ্ছে 6 বছর। তো পিটু এর প্রথম যে তোমার যে কি বলবো, এটার ইনভেনশন বলো ইনোভেশন বলো, প্রথম যে যাত্রা ছিল, এটা হচ্ছে আমাদের 6M ক্লাব। হ্যাঁ, তো 6M ক্লাব এটা মূলত আরেফিন ভাইয়ের ব্রেইন চাইল্ড। তো 5M ক্লাব বলে কিন্তু একটা বই আছে, এটা পড়ছো কিনা জানি না, 5M ক্লাব। তো এইটা থেকে হচ্ছে আমাদের 6M ক্লাবের আইডিয়াটা আসে, এবং ভাইয়া এটা ফিল করে, এবং এটা আসলেই সত্যি যে যারা সাকসেসফুল পিপল, ধনী লোকজন, দেখবা যে এরা সবসময় দিনের শুরুটা আর্লি করে। এখন আর্লি স্টার্টের কারণে যেটা হয় যে অনেক মানুষজন যখন ঘুমে, তারা অলরেডি অনেকখানি আগাই গেছে। যেমন তোমাদের কথা যদি চিন্তা করো, তোমরা যারা ক্লাস করছো এখন, এখন বাজে 7টা 22, বিছানায় কিন্তু ম্যাক্সিমাম মানুষজন। হ্যাঁ, অনেকেই বিছানায়, এর মধ্যে কিন্তু তোমরা সুন্দর 4টা ক্লাসিক মাথায় ঢুকাই ফেললা। হ্যাঁ, তো ওই থট থেকে আসলে 6M ক্লাবের যাত্রা শুরু, যে আমরা সকাল 6টায় উঠার হ্যাবিটটা গ্রো করি। হ্যাঁ, এবং সকাল 6টায় উঠে আমরা প্রোডাক্টিভ জিনিসপত্র করব। এখন প্রোডাক্টিভ এটা একাডেমিক হতে পারে, আবার হতে পারে স্কিল ডেভেলপের একটা ব্যাপার, কোনো স্কিল একটা শিখলাম আমরা কোনো কিছু, অথবা আমরা কোনো ভালো একটা আউটবুক নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, মানে প্রোডাক্টিভ কিছু দিয়ে আমরা শুরু করি দিনটা। এরপর আমার দিনের এই যে ফ্লোটা শুরু হলো, আমার একটা সুন্দর কন্টিনিউশন হবে। এই থট থেকেই 6M ক্লাবের যাত্রা শুরু, এবং মোর দ্যান 6 ইয়ার্স আমরা হচ্ছে রান করছি। আমাদের প্রত্যেক মাসে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি থাকে। আমাদের ক্লাবের যদিও মেইন মোটো হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠানো এবং প্রোডাক্টিভ কিছু করা, এবং আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে মূলত আমরা কাজ করতাম। বাট 6M ক্লাব সময়ের পরিবর্তনে, আমি বলবো যে গত 1 বছরে আসলে এক্সাম ওরিয়েন্টেড আমরা কিছুটা হয়ে গেছি, হতে হইছে। কারণ ওই যে পরীক্ষার ঝড়গুলো যে শুরু হলো না, তখন আমরা একটু এক্সাম ফোকাসড হয়ে গেছি। না হলে কিন্তু ক্লাবে আমরা ডিফারেন্ট ধরনের অ্যাক্টিভিটি করি। হ্যাঁ, এবং 6M ক্লাব আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের পিটু এর তোমার কি বলবো
টিচার প্রোডাকশন হাব। যেমন যারা বার্সেলোনা সাপোর্টার, তোমরা জানো যে বার্সেলোনা বলো রিয়াল বলো, সবার কিন্তু একটা যুব একাডেমি থাকে, যেখান থেকে ইয়াং প্লেয়াররা উঠে আসে, মেইন দলে সুযোগ পাই। আমাদের 6M ক্লাব হচ্ছে যে এইখানে আমরা নতুন নতুন মেন্টর এদেরকে আমরা ট্রাই করি, যাতে তারা এখানে প্র্যাকটিস করতে পারে, আমরা এখান থেকে টিচার উঠাই নিতে পারি। এবং আমাদের পিটুয়ের কিন্তু তোমার যারা ক্লাস নেই, আমরা ক্লাস যারা নিচ্ছি, তারপর হচ্ছে ধরো যারা মেন্টর, যারা সাপোর্ট দেয়, এরা সবাই কিন্তু হচ্ছে আমার কোনো না কোনো সময় পিটুয়ের স্টুডেন্ট ছিল। তো 6M ক্লাব থেকে আমরা চাই যে এই ধরনের কিছু ছেলেপেলে উঠে আসুক, যাদেরকে আমরা মেইন ব্যাচ গুলোতে ইনস্টল করতে পারি। হ্যাঁ, এটা আমাদের লাভ এশিয়া। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে আমাদের মেইন মোটো। তো ওই মোটর লক্ষ্যেই হচ্ছে আমাদের যাত্রা শুরু। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি পিটুয়েতে আছি 4 বছর হলো। আমিও কিন্তু তোমার এই 6M ক্লাবে হঠাৎ করে জয়েন করে, হুট করে সেশন নেওয়া, সেখান থেকে সরাসরি আরেফিন ভাই বললো তুমি মেইন ব্যাচে ক্লাস নিবা কিনা। হ্যাঁ, আমার কিন্তু হুট করে এভাবেই জার্নি ফ্রম 6M ক্লাব। সো এটা হচ্ছে আমাদের ক্লাবের ব্যাপার। তো আমরা যেমন এখন তো ক্লাবে আমরা পিডিএফ দিচ্ছি, রেকর্ড প্রোভাইড করছি ওয়েবসাইটে, বাট এই জিনিসটা কিন্তু 6 বছরের ইতিহাসে ঘটে নাই। এটা মাত্র গত মাসের ঘটনা। এখন প্রশ্ন আসতে পারে যে কেন আমরা রেকর্ড দিই না, কেন আমরা পিডিএফ দিই না। কারণ আমরা দেখছি এটা, যখন এই ধরনের সুবিধাগুলো দেওয়া হয়, তখন রেগুলার লাইভ ক্লাসে স্টুডেন্ট অ্যাটেন্ড করে না। তাহলে আমার আলটিমেটলি সকাল 6টায় ঘুম থেকে ওঠার যে ফজিলত, এইটা আলটিমেটলি ভাই পাওয়া যায় না। হ্যাঁ, এই কারণে আমরা এটা থেকে সবসময় বিরত ছিলাম, এটা আমাদের নীতি বিরুদ্ধ ছিল। বাট এখন একটু লোডশেডিং এর ইস্যু হচ্ছে বলে আমরা এটা প্রোভাইড করতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার স্লাইড দেওয়া হয়, তোমরা পাবা আমাদের স্লাইড বা ওয়েবসাইটে যে রেকর্ডটা, এটা দুপুর নাগাদ পেয়ে যাবা। পিডিএফটা একটু আগে পাবা। এখন রেকর্ড পেতে সময় লাগে কেন? কারণ রেকর্ড প্রসেস হয়, প্রসেস হয়ে আমাদের হাতে আসে, তারপর আমাদের যারা এডিটর আছে তারা এডিট করে। হ্যাঁ, এই কারণে রেকর্ড পেতে একটু সময় লেগে যায়। এই কারণে আসলে আমি বলি যে তোমরা লাইভে অ্যাটেন্ড করবা। লাইভ যদি কোনো কারণে মিস হয়ে যায়, সেক্ষেত্রে পরে রেকর্ড দেখে নাও। আর যদি রেকর্ড দেখো, সেক্ষেত্রে মানে তোমরা যদি লাইভ ক্লাস করো, রেকর্ড আর দেখার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমাদের উইকলি এক্সাম হয় আর হচ্ছে মান্থলি এক্সাম হয়। ধরো পুরো সপ্তাহে তোমাকে যেটা পড়ানো হবে, এটা নিয়ে তোমার উইকলি এক্সাম হবে। এবং পুরো মাস জুড়ে যেটা পড়ানো হচ্ছে, এটা নিয়ে হচ্ছে আমাদের মান্থলি এক্সাম। এক্সামে ভালো করলে পুরস্কার আছে, তুমি নোট শেয়ার করছো পুরস্কার আছে, তুমি মানুষের প্রতি ভালো বিহেভ করছো পুরস্কার আছে। কিছু কিছু সেক্টরে আমরা পুরস্কৃত করে থাকি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যেমন এই যে রেকর্ডের কারণে শিমু হচ্ছে সকালে সেশন মিস করছে। সো রেকর্ড ইজ এ ভেরি ব্যাড থিং। বোঝা গেছে? আমাকে তন্ময় প্রশ্ন করেছিলে। এটা হচ্ছে আমাদের ক্লাবের ব্যাপার। এবার চলো আমি হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন ধরি। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ফেরি কুইন, এইটা কি তোমার একটা এপিক নাকি ড্রামা, না কি বলা যায়? এলিগোরিক্যাল এপিক। নোট হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, তুমি ওখানে শেয়ার করতে পারো। আবার আমার টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানেও পারো। তবে তোমরা ধরো এই যে ক্লাস করলে, এটা রিভিউ পোস্ট গেলে, এটা ভালো যে ক্লাস কেমন লেগেছে, তুমি প্রথম ক্লাস হিসেবে তোমার এক্সপেকটেশন কেমন ছিল, কেমন মিট করেছে। হ্যাঁ, এটা নিয়ে তুমি লিখতে পারো। তাহলে এটা হচ্ছে এপিক, এলিগোরিক্যাল এপিক। ভেরি গুড। কয়টা প্ল্যান ছিল, কয়টা বইয়ের প্ল্যান ছিল? 12টা। ভেরি গুড। পেরি কুইনের আমি যদি সেন্ট্রাল ক্যারেক্টার বলি, সেন্ট্রাল ক্যারেক্টার কে ছিল? 4টা অপশন দিচ্ছি: রেড ক্রস নাইট, গ্লোরিয়ানা, উনা, ডুয়েসা। তাহলে গ্লোরিয়ানা হচ্ছে আমার সেন্ট্রাল ক্যারেক্টার। আর আমার এমনি যদি আমি যদি হিরো বলি, হিরো কাকে বলবো? রেড ক্রস নাইট, উনা, ডুয়েসা, ড্রাগন।
রেড ক্রস লাইন। আর হিরোইন হচ্ছে আমার উনা, বেলেম পেরিয়া। এইটা কোন লিটারারি পিসের ক্যারেক্টার? বেলেম পেরিয়া স্প্যানিশ ট্র্যাজেডির আই উইল বার্ন মাই বুকস, এই কোটেশনটা কোন লিটারারি পিসের? ডক্টর ফস্টাসের। ভেরি গুড। ফ্রেইলিটি, থাই নেম ইজ উইমেন, এটা কোথাকার? এটা হচ্ছে হ্যামলেটের। তারপর আমাকে বলো ওয়েগনার, ওয়েগনার ক্যারেক্টারটা কোথাকার? ওয়েগনার এটা ফস্টাসের, ফস্টাসের সার্ভেন্ট ছিল। ফর ব্লাড উইথ ব্লাড শেল while I see it as judge be satisfied, এটা রিভেঞ্জ ট্র্যাজেডির একটা থিম। এটা কোথাকার লাইন? এটা স্প্যানিশ ট্র্যাজেডির লাইন। স্প্যানিশ ট্র্যাজেডির শুরুতে একটা ক্যারেক্টার ছিল রিভেঞ্জ, আরেকটা ক্যারেক্টার কি ছিল? কার ভূত ছিল? ডন আন্দ্রিয়ার ভূত। ঠিক আছে। বি বোল্ড এন্ড এভরিহয়ার বি বোল্ড, এটা কোথাকার লাইন? সাহসী হওয়ার কথা বলছে। এটা ফেইরি কুইনের লাইন। ফেইরি কুইন যে বি বোল্ড মনে হয় বোল্ডনেস, হ্যাঁ, সাহস। সাহসের সাথে কার কথা যায়? রেড ক্রস নাইটের কথা যায়, যোদ্ধা। তাহলে এটা হচ্ছে ফেইরি কুইনের লাইন। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর লরেঞ্জো, লরেঞ্জো ক্যারেক্টারটা কোথাকার? লরেঞ্জো, লরেঞ্জো হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডির, স্প্যানিশ ট্র্যাজেডির। শেক্সপিয়ারের লংগেস্ট প্লে যদি আমি বলি, কোনটাকে বলতে পারবো? হ্যামলেটকে বলতে পারবো। ডক্টর ফস্টাসের ঘটনাটা কোন জায়গার? এটা জার্মানির, জার্মানির ঘটনা। ডেনমার্ক হচ্ছে তোমার হ্যামলেটের। দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো, এটা কোথাকার লাইন? এটা হ্যামলেটের লাইন। ভেরি গুড, তোমাদের পারফরমেন্স খুবই ভালো। এবং এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শুনলা, তোমাদের জন্য থ্যাংক ইউ। কি মনে হয় 4টা লিটারেরি পিস পারা যাবে না?